Okay, so this is our first free class of this new free course. And in this class, first of all, I'm going to talk about how can we start our spoken English learning journey. কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। অর্থাৎ যে কথাটা এইমাত্র বললাম, আপনি যদি বিভিন্ন জায়গা থেকে ইংরেজি শিখতে থাকেন, এক এক দিন এক এক টপিকের উপর ক্লাস করতে থাকেন, তাহলে আপনি আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, অ্যাকচুয়াল বেনিফিট পাবেন না। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনাকে চেইন অফ কমান্ড মেনটেন করতে হবে। চেইন অফ কমান্ড এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মেনটেন করে। অর্থাৎ আপনাকে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। অর্থাৎ আপনাকে একটা গ্রাজুয়াল প্রসেসের ভিতর যেতে হবে। অর্থাৎ ভাষা শিখতে গেলে আপনাকে বুঝতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, ঠিক কোন টপিকগুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকলে আমি ইংলিশে প্রপারলি কথা বলতে পারবো, আমি ইংলিশে এক্সপার্ট হতে পারবো। এতটুকু যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন। আদারওয়াইজ বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে দিন মাস বছর যেতে থাকবে, আমরা শেখা কমপ্লিট করতে পারবো না। যেহেতু আজ আমাদের এই ফ্রি কোর্সের ফার্স্ট ক্লাস, আমি এটাই আপনাদেরকে দেখাবো কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিটা আপনারা শুরু করতে পারেন। আবার অনেকেই থাকেন যারা মোটামুটি গ্রামারটা বোঝেন, বাট স্পিকিং করতে গেলে প্রবলেম ফেস করেন, অনেক ধরনের হেজিটেশন, অ্যাংজাইটি ফিল করেন। সো তাদের জন্য, যারা মোটামুটি গ্রামার বোঝেন বাট ইংলিশ স্পিকিং করতে পারেন না, কিভাবে সার্টেইন টপিকের উপর ইংলিশ স্পিকিং করতে পারবেন, প্রেজেন্টেশনটা দেওয়া যায়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি ফার্স্টে, যারা একদমই দুর্বল আছেন, যারা জানেন না কিভাবে ল্যাঙ্গুয়েজটা শিখবেন, কোন জায়গা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন, ঠিক কোন বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকলে ইংলিশে কথা বলা যায় বা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়, আমি সেটা নিয়ে কথা বলবো। এই জন্য একটা খাতা কলম নিয়ে বসবেন, যদি সম্ভব হয় একটা হেডলাইন দিবেন। এখানে যে এই যে সব লেখা আছে এগুলো আপনার দরকার নাই, জাস্ট যে পয়েন্টগুলো বলবো সেগুলো একটু আপনি নেওয়ার চেষ্টা করবেন। জাস্ট এই হেডলাইনটা দিবেন, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। হিয়ার ইউ ক্যান সি, for learning English language as a foreigner, we have to follow some strategy. We have to do some plan, that is from where will we start our journey and what will we study firstly. How can we improve gradually and day by day? So হ্যাঁ, ইউ ক্যান সি, আমি কয়েকটি পয়েন্ট বলছি, এইসব লেখা লাগবে না, জাস্ট পয়েন্টগুলো নেন, দেন প্র্যাকটিক্যালি বলছি। আই উইল টক অ্যাবাউট 7 পয়েন্টস ইন ফ্রন্ট অফ ইউ। 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো আপনাদের সামনে, এবং এতটুকু বলতে পারি, এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট আপনি রাখতে পারেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। পয়েন্ট নাম্বার 1, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স। আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখতে চান, ল্যাঙ্গুয়েজ যদি আপনি ডেভেলপ করতে চান, আপনাকে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। কি বললাম? সেন্টেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? বাক্য কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স দুই ভাবে হয়। এই সব লেখা আপনার দেখা লাগবে না, জাস্ট আমার পয়েন্টগুলো নেন। এই যে দেখেন, ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা সেন্টেন্স, একটা হচ্ছে অর্থ অনুসারে, আরেকটি হচ্ছে গঠন অনুসারে। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, আপনারা অনেকে এগুলো জানেন, নাম শুনছেন। অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। গঠন অনুসারে 3 প্রকার সেন্টেন্স আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। টোটাল 8 প্রকার সেন্টেন্স স্ট্রাকচার মেইনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। আপনি যখনই একটা প্যাসেজ পড়বেন, রিড আউট করবেন, এই সেন্টেন্সগুলোর যে কোনো একটা আপনার থাকবে। তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন সেন্টেন্স। আইডেন্টিফাই করতে পারলে আপনার সুবিধাটা কি? আমরা অনেকেই প্যাসেজ রিড আউট করি, বাট অ্যাকচুয়াল অর্থটা, অ্যাকচুয়াল সেন্স, ইনার মিনিংটা আমরা বুঝতে পারি না। তো সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারলে অ্যাকচুয়াল অর্থটা, অ্যাকচুয়াল থট বা মিনিংটা বোঝা যায়। তো ফার্স্ট থিং হচ্ছে, আপনাকে সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, পয়েন্ট নাম্বার 1। Point number two, after knowing these sentences, you have to know about some sentence components. Components মানে উপকরণ, এলিমেন্টস। অর্থাৎ একটি সেন্টেন্স বা বাক্যের ভিতরে কোন উপাদানগুলো থাকে। যেমন হুইচ ওয়ান ইজ সাবজেক্ট, হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ কমপ্লিমেন্ট, হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল, হোয়াট ইজ অ্যাপোজিটিভ। অ্যাডভার্বিয়াল জিনিসটা কি, অ্যাপোজিটিভ কি, এটা কিভাবে আসে, কমপ্লিমেন্টটা কি, অবজেক্টটা কিভাবে হয়, এই বিষয়গুলো জানতে হবে। এই সেন্টেন্স কম্পোনেন্ট সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকলে কি হয়, আপনি আপনার মতো করে ক্রিয়েটিভ ওয়েতে যে কোনো সেন্টেন্স বা বাক্য লিখতে পারবেন। নিজের মতো করে একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারবেন। নিজের মতো করে একটি সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারবেন, কারণ আপনি সেন্টেন্সের সমস্ত ফাংশন আপনি বুঝে যাচ্ছেন। তাহলে এই যে ধারাবাহিক যে প্রসেস, আমি এইটার কথাই বারবার বলছি, এইটা যদি মেনটেন করে ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, দ্রুত ডেভেলপ করা যায়। পয়েন্ট নাম্বার 1, সেন্টেন্স। পয়েন্ট নাম্বার 2, সেন্টেন্স
কম্পোনেন্ট, সেন্টেন্স কম্পোনেন্টস। 2 নম্বর পয়েন্ট। পয়েন্ট নাম্বার 3, আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পার্টস অফ স্পিচ, কেন এটা আপনাকে জানতে হবে? Parts of speech is the most important things of English grammar. If you learn parts of speech, your 50% grammatical topic will be covered. From every sentence on every word has a particular name. You have to call those words from 8 types of parts of speech, and if you have clear idea about parts of speech, you can easily translate any sentence from English to Bengali, as well as you can understand all the things about that sentences. So parts of speech is the most important things. যারা এটা হচ্ছে মূলত কি ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা ভিত্তি বলা যেতে পারে। পার্টস অফ স্পিচটা মূলত কি জানেন? মূলত আমরা যখন একটা সেন্টেন্স বা বাক্য লিখি, মনে করেন কথা বলতে গেলে তো বাক্যের প্রয়োজন। এই যে আমি এখন কথা বলছি, এইটা মৌখিকভাবে বললে এটাকে বলা হয় স্পিচ। আমি আপনাদের সামনে স্পিচ দিচ্ছি, তাই না? এটা লিখিত ভাষায় আমরা বলছি সেন্টেন্স বা বাক্য। তো একটা বাক্যের ডেফিনেশন কি, সহজভাবে যদি আমরা বলি, বোঝার চেষ্টা করেন যে কতগুলো শব্দ অর্থাৎ ওয়ার্ডস পাশাপাশি বসে যখন মনের সুন্দর একটা ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ একটি সেন্টেন্স বা বাক্য হতে গেলে শব্দের প্রয়োজন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডের একটা নাম থাকে, প্রত্যেকটি শব্দের একটি নাম থাকে। এই শব্দগুলোই হচ্ছে মূলত পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে স্পিচের পার্ট, স্পিচের পার্ট মানে সেন্টেন্সের পার্ট, সেন্টেন্সের পার্ট মানে একটি বাক্যের ভিতরে যে শব্দ থাকে ওই প্রতিটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ, অর্থাৎ এক একটা অংশ, স্পিচের একটা অংশ, ওইটার একটা নাম আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে নামগুলো আপনারা শিখছেন, বাট এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কি এটা আমাকে জানতে হবে। একটা পার্টস অফ স্পিচের সাথে অন্য কোন পার্টস অফ স্পিচ কানেক্টেড থাকে, কোন পার্টস অফ স্পিচের সাথে অন্য কোন পার্টস অফ স্পিচ রিলেটেড থাকে, এইটা আপনাকে জানতে হবে। এইটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা ভিত্তি বলা যেতে পারে। যারা অনেকেই মনে করে যে স্পোকেন ইংলিশ শেখার জন্য গ্রামারের প্রয়োজন হয় না, অনেকেই মনে করে না অ্যাকিউরেট ইংলিশটা জানার জন্য গ্রামার দরকার। যে যেটাই মনে করেন সেটা পরের বিষয়। আপনি যদি গ্রামার শিখতে চান, যদি গ্রামার ডেভেলপ করতে চান, ইংলিশ গ্রামারটা মূলত কি? ইংলিশ গ্রামারটা হচ্ছে মূলত এই পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটাই ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারটাই পার্টস অফ স্পিচ। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন, একটা ভিত্তি। এটা জানা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। কেন এটা এতটা ইফেক্টিভ, এতটা ইম্পর্টেন্ট আমি আপনাদের সামনে বলছি। এটা ডিটেলস ক্লাস যদি আপনারা দেখতেন আমার, আপনি বুঝতে পারতেন যে এটার কতটা গুরুত্ব। দেখেন, আমি যদি আপনাদের একটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স আমি দেখাই, মনে করেন এই পার্টস অফ স্পিচ মানে ওইভাবে মুখস্থ রাখা যায় না কখনো। আমি এরকম একটা বাক্য বললাম যে হি প্লেস ফুটবল অন দ্য ফিল্ড। মনে করেন আমি একটা সেন্টেন্স লিখলাম, সে মাঠে ফুটবল খেলে। মনে করেন এইভাবে এই বাক্যটা আমি লিখলাম, হি প্লেস ফুটবল অন দ্য ফিল্ড। এটা একটা সেন্টেন্স না? এই যে সেন্টেন্স বা বাক্যটা আমি লিখছি, এই বাক্যের যে শব্দগুলো, এই প্রতিটা শব্দের একটা নাম আছে। এই নামটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন এই হিটা হচ্ছে একটা প্রোনাউন, এই প্লেস শব্দটা হচ্ছে আমার একটা ভার্ব, এই ফুটবল শব্দটি হচ্ছে একটা নাউন, এই অন শব্দটি হচ্ছে একটা প্রেপোজিশন, এই দা শব্দটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অনেকে এ আন দিকে আর্টিকেল বলে, বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল নামের কোনো কিছু নেই কিন্তু। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এ অ্যান দি এগুলো মূলত অ্যাডজেক্টিভ হয়। এই ফিল্ড অ্যাজ এ ওয়ার্ড এটা একটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম বললাম, যে এটা প্রোনাউন, এরপর ভার্ব, এরপর এটা নাউন, এটা প্রেপোজিশন, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম বললাম, এই নাম আইডেন্টিফাই করাটা আপনাকে শিখতে হবে। এবং এই পার্টস অফ স্পিচ কিন্তু কখনো ওইভাবে মুখস্থ রাখা যায় না যে এই ওয়ার্ডগুলো এই পার্টস অফ স্পিচ, এটা কিন্তু এভাবে মুখস্থ রাখা যায় না। আমার কথা বোঝার চেষ্টা করবেন। অবস্থান ভেদে পরিবর্তন হয়। বলেন তো কি বললাম? এগুলো কি হয়? অবস্থান ভেদে পরিবর্তন হয়। পরিবর্তন হয় মানে কি? এই দেখেন, আমি যদি আপনাকে বলি যে গো, আমি যদি বলি বলেন তো এটা কোন পার্টস অফ স্পিচ, আমি যদি বলি টক, বলেন তো এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি কি বলবেন? এ তো ভার্ব, তাই বলবেন না আমাকে? বাট দেখেন, আমি যদি এইভাবে একটা বাক্য লিখি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? এই বাক্যের বাংলা অর্থ হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীটা এভাবেই যায়, পৃথিবীটা এভাবেই চলে। এই গোটা এখানে একটা নাউন হিসাবে বসছে।
নট ভার্ব। আমি যদি বলি যে আই হ্যাভ আ টক উইথ হিম, এর বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। এই বাক্যে এই যে টক যে শব্দটা, এটা একটা নাউন, এটা কোনো ভার্ব না। ভার্ব কখন হয়? এই ওয়ার্ড দুটো ভার্ব হতে পারে কখন? যখন এটা কাজ করা বোঝায়, যখন এটা অ্যাকশন দেয়। মানে এই পার্টস অফ স্পিচ গুলো পরিবর্তন হয় অবস্থান ভেদে। আমি যদি বলি যে গো ই গোস টু স্কুল, বা আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এইখানে এই গোটা কি? এই গোটা কিন্তু ভার্ব, সাবজেক্টের পরে আছে, যাই, বলছি যে আমি স্কুলে যাই। বাট এই গো এর অর্থটা একটু ডিফারেন্ট। এখানে বলছে যে পৃথিবীটা এভাবেই চলে, পৃথিবীটা এভাবেই যায়। বা এই বাক্যের বাংলা অর্থ এরকম, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবী চলে এইভাবেই। এইরকম আর কি একটা সেন্স দেয়। হ্যাঁ, এখানে ইজটা মেইন ভার্ব। আবার এই যে বাক্যটা আই হ্যাভ আ টক উইথ হিম, এখানে হ্যাভটা মেইন ভার্ব। আমার আছে একটা কথা তার সাথে, এই কথা জাস্ট কথা, একটা স্থির ভাব প্রকাশ করছে, এখানে কোনো অ্যাকশন দিচ্ছে না, কাজ করছে না। কিন্তু আমি যদি বলি আই এম টকিং উইথ হিম, আমি তার সাথে কথা বলছি, বা আই টক উইথ হিম, আমি তার সাথে কথা বলি, তখন সেটা ভার্ব হতে পারে যদি অ্যাকশন দেয়। তো এইভাবে পরিবর্তন হয়। আমি যদি এরকম বলি যে দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম, দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম, এই ম্যাঙ্গোটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি যে দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এই বাক্যে ওই ম্যাঙ্গোটা হয়ে গেছে একটা অ্যাজেক্টিভ। এ বাক্যের বাংলা অর্থ কি? এটা একটা আম গাছ। আগেরটা ছিল এটা একটা আম, এরপর লিখলাম যে দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটা একটা আম গাছ। এই বাক্যে ম্যাঙ্গোটা অ্যাজেক্টিভ হয়ে গেছে, আগের বাক্যে কিন্তু নাউন ছিল। কেন অ্যাজেক্টিভ হয়েছে? এখানে ট্রিটা মূলত নাউন, ট্রিকে মডিফাই করছে গাছ। গাছটা কিসের গাছ? আম গাছ, আমের গাছ। সো এইভাবে পার্টস অফ স্পিচ পরিবর্তন হয় অবস্থান এবং ডেফিনেশন অনুযায়ী। এটা মুখস্থ রাখা যায় না। অনেকেই মনে করে এই জিনিসটা খুব সহজ একটা বিষয়, বাট না। এই এই জায়গার ফাংশনটা যে বুঝতে পারে পার্টস অফ স্পিচের, সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক দ্রুত ডেভেলপ করতে পারে। আর এটা যারা বুঝতে পারে না, হাজার চেষ্টা করেও ইংরেজি ভাষা সে শিখতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল নামের একটা টপিকের নাম শুনছেন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের সাথেই কানেক্টেড, এটা এদেরই ভাই বোন বলা যেতে পারে, বা এই পার্টস অফ স্পিচের ভিতরেই এদেরকে নেওয়া হয়। জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, অনেকে এগুলো নিয়ে কনফিউশন ফেস করেন অনেক, বিশেষ করে যারা গ্রামার বেশি শেখেন, বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন টেস্ট দিতে যান, তারা এগুলো বেশি করে শেখেন। বাট আমি যেটা দেখাচ্ছি সেটা ওই রিলেটেড না, আমি প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলছি। মনে করেন এই যে ওয়াক, ওয়াক মানে কি? হাঁটা। আমি যদি বলি এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি আমাকে কি বলবেন? যে এটা একটা ভার্ব। আমি যদি আপনাকে বলি এই ওয়াক শব্দটি কোন পার্টস অফ স্পিচ, আপনি কি বলবেন এক কথায়? যে এটা একটা ভার্ব। কিন্তু দেখেন, আই অ্যাম ওয়াকিং, আমি লিখলাম আই অ্যাম ওয়াকিং অন দ্য রোড, এই বাক্যটার বাংলা অর্থ কি? আমি রাস্তায় হাঁটছি। তাহলে আইটা সাবজেক্ট, অ্যাম ওয়াকিং এটা কিন্তু ভার্বের অংশ, তাই না? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি এটা কোন টেন্স, আপনি কি বলবেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যামটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা একদম মেইন ভার্ব। সো আই এম ওয়াকিং অন দ্য রোড অর্থ কি? আমি রাস্তায় হাঁটছি। তাহলে আমি যদি বলি সে রাস্তায় হাঁটছে, তাহলে কি হবে? হি ইজ ওয়াকিং অন দ্য রোড, হি ইজ ওয়াকিং অন দ্য রোড। সো এটা কোন টেন্স বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, দেখেন, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। জাস্ট হাঁটা একটা ভালো ব্যায়াম। এখানেও এই ওয়াকের সাথে আইএনজি আমি বসাচ্ছি, বাট এটা একদম শুরুতে বসিয়েছি, সাবজেক্টের স্থানে আছে। এর বাংলা অর্থ হাঁটা, হাঁটছে, হাঁটে, হাঁটিতেছে, হাঁটিতেছিল, এরকম কোনো কিছু না। জাস্ট বলছে হাঁটা একটা ভালো ব্যায়াম, অর্থাৎ একটা স্থির অবস্থায় আছে। এবং এখানে ভার্ব হচ্ছে জাস্ট ইজ, ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই। এটা বি ভার্বের একটা সেন্টেন্স। এই এই যে বাক্যটা, এটা কোনো কন্টিনিউয়াস টেন্সও না, এটা কিন্তু জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট উপরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ওয়াকিংটা কোনো ভার্ব না, এটাকে বলা হয় জেরান্ড, মানে অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এইখানে ওয়াকিংটা দেখে অনেকে মনে করতে পারে কোনো কন্টিনিউয়াস টেন্স। বাট কোন কন্টিনিউয়াস? এর আগে কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি কিছু আছে? নেই। আপনি কিন্তু টেন্স আইডেন্টিফাই করতে পারবেন না। এখানে মূলত সি মানে দেখা, এর পাস্ট ফ্রম স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, নট কন্টিনিউয়াস। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। এই বাক্যের বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায়
হাঁটতে দেখেছিলাম, হাঁটতে। এই যে বয় ছেলেকে কি অবস্থায় দেখেছিলাম, হাঁটতে। এইটা এই বয়কে মডিফাই করছে, অর্থাৎ মূলত এই ওয়াকিংটা এখানে এটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলে। হ্যাঁ, অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা অ্যাজেক্টিভের কাজ করছে। একই স্পেলিং, একই ওয়ার্ড, বাট অবস্থান পরিবর্তনের কারণে তিন ধরনের অর্থ দিচ্ছে, তিন ধরনের পার্টস অফ স্পিচ হিসেবে বসছে। এই বাক্যের অর্থ কি, সে হাঁটছে। এই বাক্যের এই ওয়াকিং এর অর্থ কি, হাঁটা। এই ওয়াকিং এর অর্থ কি, আমি তাকে হাঁটতে দেখেছিলাম। হাঁটছে, হাঁটা, হাঁটতে। আমার স্পেলিং কিন্তু একই, ওয়ার্ডও একটাই, বাট তিনটা ভিন্ন পজিশনে বসার কারণে তিনটা বাক্যে ওই ওয়ার্ডটার অর্থ ভিন্ন হয়ে যাচ্ছে। তিনটা বাক্যের, সম্পূর্ণ বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। সে রাস্তায় হাঁটছে, হাঁটা একটি ভালো ব্যায়াম। আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম। অর্থাৎ এই তিনটা ওয়াকিং এর ভিতর একটা ভার্ব, একটা নাউন, একটা অ্যাজেক্টিভ। এই কারণে আমার অর্থেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আপনি ইমাজিন করে দেখেন এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট ফর আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন? এইমাত্র যেটা দেখালাম, কোনো কিছু কেউ বুঝতে পারলেন? আমি কেন বলছি যে পার্টস অফ স্পিচটা গুরুত্বপূর্ণ বা এই ফাংশনটা আমাদেরকে জানতে হবে? কেউ বুঝছেন কি বললাম? বুঝতে অনেক বিশাল বড় এরিয়া। হ্যাঁ, বুঝতে পারছি। এটা অনেক Yes, sir, বিশাল actually বড় we can এরিয়া, use it. বাট জাস্ট এটার এটার মানে গুরুত্বটা আমি বোঝানোর চেষ্টা করছি, যে গুরুত্ব কতটা। আমরা অনেকে এটা এগুলো নাম জানি, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, বাট অ্যাকচুয়াল বিষয়টা কি এটা আমরা বুঝি না। এটা সেন্টেন্সের ফাংশন। একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজড হয়, একটা সেন্টেন্সের ভিতর একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে, সেইটাই ইন্ডিকেট করে এই পার্টস অফ স্পিচ, সেইটাই প্রদান করে এই পার্টস অফ স্পিচ। এটা জানতে পারলে, এটা জানতে পারলে কি হয়, একটা বাক্য নিজের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে, উইদাউট কনফিউশন, উইদাউট হেজিটেশন, উইদাউট অ্যাংজাইটি, উইদাউট এনি গ্রামাটিক্যাল মিস্টেক একটা বাক্য আপনি লিখতে পারবেন কারেক্টলি। সো এই জন্য এটা জানতে হয়। এটার উপর আমার ডিটেলস ক্লাস আছে, দেখি আগামীকালকের ক্লাসে আমি এটা নিয়ে ডিটেলসে কথা বলবো। আহ, এরপর তাহলে 3 নম্বর পয়েন্ট আমি বলছি কি, পার্টস অফ স্পিচ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, ভার্ব। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে একটা পার্ট হচ্ছে ভার্ব, বা বলতে পারি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভার্ব। যারা ছোট বাচ্চা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখে, ইংলিশ মিডিয়াম স্কুলে যদি কেউ আপনাদের বাচ্চাদেরকে পড়ান, দেখবেন সবার আগে অ্যাকশন ভার্ব নিয়ে কাজ করে। যেমন ওয়াক মানে কি, হাঁটা, বলে ওয়াক ওয়াক ওয়াক। ক্রাই ক্রাই ক্রাই। হ্যাঁ, এরপর লাফ লাফ লাফ। মানে এই যে ভার্ব রিলেটেড ওয়ার্ড, এইটা জানতে হয়। বলে যে অ্যাকশন ওয়ার্ড শেখো, অ্যাকশন ওয়ার্ড। কেন? যারা অনেকে আছেন আপনারা মনে করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, বাট ইউ ডোন্ট হ্যাভ প্রপার ভোক্যাবুলারি কনসেপ্ট। আপনার ভোক্যাবুলারি সম্পর্কে ভালো ধারণা নেই। আপনি ফাঁকি দিয়ে আসছেন ক্লাস 6, 7, 8, 9, 10, যখন আপনারা লেখাপড়া করেছেন, ইন্টারমিডিয়েট, অনেকে ইন্টার পাশে পড়ার পড়ালেখা করেননি, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখন কাজের প্রয়োজনে শিখতে চান। মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে থাকেন, কমিউনিকেশনের জন্য ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার। তো খুবই কম ভোক্যাবুলারি আপনার জানা আছে, আপনার নলেজে আছে। তো আপনি কিভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারেন? অনেকেই বলেন যে আমি তো ভোকাবুলারি জানি না, শব্দ অর্থ জানি না, একটা কথা বলতে গেলে কিভাবে কথা বলবো, শব্দ মুখে আসে না। এই যে ভোকাবুলারি না জানা, এইটা কিন্তু সব থেকে ফার্স্ট ব্যারিয়ার হিসেবে কাজ করে ইংলিশে কথা বলতে গেলে। ইভেন আপনাদের প্রত্যেকের এটা স্বীকার করতে হবে। তো যারা ভোকাবুলারিতে দুর্বল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আহামরি ভোকাবুলারি লাগে না, বেশি বেশি শিখতে হয় এই ভার্ব রিলেটেড ভোকাবুলারি, অ্যাকশন ওয়ার্ড, কনজুগেশন অফ ভার্ব, ভার্বের যে ফর্ম বা ভার্বের যে রূপ, এটা আপনাকে জানতে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। এই ভার্বের উপর ডিটেলস ক্লাস আছে। তাহলে আমাদের 4 নম্বর পয়েন্ট আমি বলছি, ভার্ব সম্পর্কে জানতে হবে। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। জাস্ট পয়েন্টগুলো লেখেন, এটা কি বলছি সেটা। পয়েন্ট নাম্বার 5, টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে আপনাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। কিসের কথা বললাম? মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব এর প্র্যাকটিক্যাল ব্যবহার সম্পর্কে ধারণা রাখতে হবে। আর পয়েন্ট নাম্বার 7 হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 7টা কি বলছি? প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 7 আমি আবারও বলছি,
প্যাসিভ ভয়েস, এটা না জানলে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায় না। আমি এখন প্র্যাকটিক্যালি লিখে লিখে দেখাচ্ছি প্রত্যেকটা বিষয়। জাস্ট আমি 7টা পয়েন্ট আপনাদের সামনে বলছি, এবং এই 7টি পয়েন্ট অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য কাজে লাগে কিনা সেটা আপনারা এখন রিয়েলাইজ করতে পারবেন। আমি আবারও বলছি, একদম ফার্স্টে একটা হেডলাইন দিতে, যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। আই হ্যাভ টকড অ্যাবাউট 7 points in front of you. My first point was sentence, then second point sentence component. Second pointটা কি ছিল? সেকেন্ড সেন্টেন্স কম্পোনেন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে মরাল এবং সেমি মরাল অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং পয়েন্ট নাম্বার 7 হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার, জাস্ট এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আই ক্যান অ্যাসিওর ইউ, আমি আপনাকে এটা বলতে পারি। এর বাইরে আর কোনো কিছুই লাগে না। এইটাকেই প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে আপনার কনভারসেশন করতে হবে, আপনাকে কমিউনিকেশন করতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে। জাস্ট এটাকেই অ্যাপ্লাই করে, নাথিং এলস, আর কোনো কিছুই প্রয়োজন হয় না। আপনি যদি আমার এই কথাটা মেনটেন করতে পারেন, আপনি এখন দেখেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক এই পয়েন্টগুলো সত্যিকার অর্থেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, ইংলিশে কথা বলার ক্ষেত্রে কাজে লাগে কি না। বোঝার চেষ্টা করেন। এবার আমি একটা পার্টিকুলার স্ট্রাকচার নিয়ে কথা বলবো, প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখবেন, আমি যে বিষয়গুলো দেখাচ্ছি ভালোভাবে দেখবেন। দেখেন, ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে একটা জেনারেল স্ট্রাকচার মেনটেন করতে হয়। স্ট্রাকচারটা কি জানেন? First of all, for making any kinds of English sentence, we need a subject. আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট অ্যাজ আ পার্টস অফ স্পিচ উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। মানে সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন বসাতে হয়। এইটা আবার কি? ওই যে এইমাত্র বললাম না, মানে সাবজেক্ট মানে কি, মানে আমি তো এখানে একটা শব্দ লিখবো। কি লিখবো আমি এখানে? একটা শব্দ লিখবো না, মানে প্রতিটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ, মনে রাখবেন। তো সেই সাবজেক্টের জায়গায় অ্যাজ আ পার্টস অফ স্পিচ হিসেবে নাউন বা প্রোনাউন থাকে। এই সাবজেক্টের পরেই ভার্ব বসাতে হয়। এই ভার্ব নিজে একটা পার্টস অফ স্পিচ। এরপর কি? এরপর হচ্ছে এক্সটেনশন। আমরা অনেকেই বলি একটি সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আবারও বলছি, অবজেক্ট না, এই জায়গাটাতে আপনি লিখবেন এক্সটেনশন, নট অবজেক্ট। কি লিখবেন? এক্সটেনশন। কারণ এই জায়গাটাতে আপনার অবজেক্ট থাকতে পারে অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে। কমপ্লিমেন্ট এর মানে কি জানেন? পরিপূরক। হ্যাঁ, একটা বাক্যের সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু হলে সেটাকে কমপ্লিমেন্ট বলে। অবজেক্ট কাকে বলে জানেন? কোনো বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আমি দেখাচ্ছি এগুলো। অথবা এখানে অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম না, প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হলে জাস্ট এই স্ট্রাকচারটা মেনটেন করে তৈরি করতে হয়। প্রায় 90% সেন্টেন্স তৈরি করতে হলে আরেকটা স্ট্রাকচার আছে, জেনারেল স্ট্রাকচার, সেটা পার্টিকুলার একটা জায়গায় ব্যবহৃত হয়। সেটা কি? দেখেন, ইট অথবা দেয়ার, মনে রাখবেন, প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা জাস্ট কোন একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব প্রকাশ করতে, বা সার্টেন একটা প্লেসে প্রায় 10% সেন্টেন্স তৈরি করার জন্য এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। অর্থাৎ ইংলিশে অ্যাজ ইউজুয়াল যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে এই দুইটা স্ট্রাকচারের বাইরে আর কোনো স্ট্রাকচার নেই। যদি কোনো কিছু হয়ে থাকে সেটা এইখান থেকেই মডিফাইড হয়ে হয়। তো এইটা আমি স্কিপ করি, সেকেন্ড যেটা লিখেছি, কারণ বললাম যে এটা জাস্ট নির্দিষ্ট একটা জায়গায় হয়। এটার ব্যবহার আমি দেখাবো, ইট বা দেয়ার। বাট মেইনলি যে স্ট্রাকচারটি আছে, যেটা দিয়ে আমরা ইংলিশ সেন্টেন্স অ্যাজ ইউজুয়াল তৈরি করে থাকি, সেটা হচ্ছে আমি এখানে যেটা লিখছি, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এখন আসেন, দেখেন কত সহজে ভাষাটা শেখা যায়। সাবজেক্টটা কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। সাবজেক্ট মানে কি? কর্তা। অর্থাৎ আপনি একটা কথা বলবেন, আপনি একটা কাজ করবেন, সাবজেক্ট কি হতে পারে? আমি হতে পারি, আমরা হতে পারি, তুমি হতে পারো,
সে হতে পারে, হ্যাঁ, তারা হতে পারে, রহিম হতে পারে, করিম হতে পারে। এইরকমই তো সাবজেক্ট হয়। সাবজেক্ট এরকম একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। কি কি বললাম বলেন তো? সাবজেক্ট এরকম একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। আই, উই, ইউ, হি, সি, দে, রহিম, করিম, এর বাইরে তো আর কিছু না। নাউন অথবা প্রোনাউন, নাম অথবা সর্বনাম। মনে রাখবেন, সাবজেক্টের পরেই প্রতিটা ইংলিশ সেন্টেন্স বা বাক্যে ভার্বের ব্যবহার করতে হয়। সাবজেক্টের পরেই কি বসে? ভার্ব। Verb is a word that denotes being, having, or doing something. Verb is the heartbeat of English sentence. Without verb, you cannot be able to make any kinds of English sentences. Verb ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। ভার্ব হচ্ছে একটি সেন্টেন্স বা বাক্যের প্রাণ বা হার্ট বলা যেতে পারে। মনে রাখবেন, বাংলা বাক্যের সাথে ইংরেজি বাক্যের ডিফারেন্সটা ঠিক ভার্বের জায়গাটাতে। আমি আবারও রিপিট করছি, বাংলা বাক্যের সাথে ইংরেজি বাক্যের ডিফারেন্সটা এই ভার্বের জায়গাটাতে। বাংলা বাক্যে ভার্ব শেষে বসে, লাস্টে ব্যবহৃত হয়। এই যে বললাম ব্যবহৃত হয়, দেখছেন কখন বলছি? লাস্টে বলছি। বাট এই কথাটাকে যদি আমি ইংলিশে বলি, যে বাংলা বাক্যে ভার্ব লাস্টে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়, লাস্টে বলছি না। বাট ইংলিশে যদি আমি বলি, তখন আমাকে এইভাবে বলতে হয় যে ভার্ব ইজ ইউজড ইন দ্য লাস্ট পজিশন অফ বেঙ্গলি সেন্টেন্স। বাট ইংলিশে আমি বলতে গেলে কি বলছি? বেঙ্গলি সেন্টেন্স। বাট বাংলায় কি বলছি? ব্যবহৃত হয়। বাংলায় ওই ব্যবহৃত হয় কথাটা ইংলিশে যখন বলছি, সেটা কখন বলছি? ভার্ব ইজ ইউজড, ভার্ব ব্যবহৃত হয়, ইজ ইউজড সাবজেক্টের পরে বলছি। মানে পার্থক্য এখানে। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন জানেন? আমাদের মাতৃভাষা কি, মাদার টাং কি? বাংলা। আমরা যখন প্রাইমারি লেভেলে ইংলিশে কোনো কিছু বলতে যাই, ব্রেইনে আগে বাংলাটা চলে আসে, দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল থিংস। সেটাকে কনভার্ট করে ইংলিশে বলার চেষ্টা করি। বাট বাংলা আর ইংলিশের স্ট্রাকচার তো একই না, সেম না। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। যদি কেউ এই জায়গাটা বুঝতে পারে, রিয়েলাইজ করতে পারে, এই বিষয়টা ব্রেইনে রেখে কথা বলতে পারে, তার ইংলিশে কথা বলতে গেলে ভুল হয় না। আর এই জায়গাটা আমরা বুঝতে পারি না বলে আমরা ইংলিশে কথা বলতে গেলে বারবার ভুল করি। এই একটা ওলট পালটের জন্য। কোন ওলট পালটের জন্য আমরা ইংলিশে কথা বলতে পারি না? আমরা বাংলা ভেবে তারপর ইংলিশে বলি। এই কারণে যে প্রবলেমটা তৈরি হয়, বাংলা আর ইংলিশের স্ট্রাকচার সেম না। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে থাকে। আর সাবজেক্টের পরে যে ভার্বটা আমি বসাবো, এই ভার্ব রিলেটেড ওয়ার্ড যার যত বেশি জানা থাকে, সে তত দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারে। অর্থাৎ আই ইট, ইট মানে কি? খাওয়া। তাহলে আই ইট মানে কি? আমি খাই। উই প্লে, প্লে মানে কি? খেলা। মানে ভার্ব মানে কি? যেটা কাজ করা বোঝায়, যেটা অ্যাকশন দেয়। ইউ ডু, ডু মানে কি? করা। হি ড্রাইভ, ড্রাইভ মানে কি? চালানো। যারা একদমই দুর্বল, বোঝেন প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বসে। শি ড্র, ড্র মানে কি? আঁকা। দে গো, গো মানে কি? যাওয়া। রহিম, কি বলবো, রহিম স্পিক, স্পিক মানে কি? বলা। করিম লার্ন, লার্ন মানে কি? শেখা। হ্যাঁ, সো LEARN। সো এইভাবে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এইবার দেখেন, সাবজেক্ট আর ভার্ব যদি কেউ পাশাপাশি বসাতে পারে, ইউজ করতে পারে, বাকি যে অংশটা থাকে না, এই যে এক্সটেনশনের যে পার্টটা, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। বিশ্বাস করেন, এটা আপনার সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক্যালি চলে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, বাট আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। কেমন? আমি খাই, কি খাই? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান, আপনার সিচুয়েশন অনুযায়ী যেটা আসে আপনি বসান। এখন আমি যদি বলি আই ইট রাইস, সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। উই প্লে, আমরা খেলি, কি খেলি? মানুষ খেলে কি? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু, তুমি করো, কি করো? মানুষ কি করে? ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। হি ড্রাইভ, সে চালায়, মানুষ কি চালায়? হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। শি ড্রস, সে আঁকে, মানুষ আঁকে কি? শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। দে গো, তারা যায়, মানুষ যায়, কোথায় যায়? দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। তো এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। মানুষ আঁকে কি? ছবি আঁকে, ছবি ছাড়া আর কিছু আঁকে? কি চালায়? গাড়ি চালায়। মানে সাবজেক্ট আর ভার্ব আপনি বসান, বাকি অংশটা দেখবেন অটোমেটিক্যালি চলে আসছে। করিম স্পিক, করিম বলে, কি বলে? করিম স্পিক ইংলিশ, করিম ইংরেজি বলে। করিম লার্ন, করিম শেখে, কি শেখে? করিম লার্ন ইংলিশ, করিম ইংরেজি শেখে। রহিম, করিম, যাই বসান, যাই যেভাবে পারেন আপনি লেখেন। সো এইভাবে সাবজেক্ট আর ভার্ব বসালে বাকি অংশটা
অটোমেটিক্যালি চলে আসে। বাট এই যে রাইস, ফুটবল, ওয়ার্ক, কার, পিকচার, স্কুল অটোমেটিক্যালি আসলো ঠিক আছে, বাট এগুলো সবই যে অবজেক্ট হবে বিষয়টা এরকম না। এই জায়গাটায় অনেক বিষয় আছে। এই দেখেন, আমি বলছি যে এক্সটেনশনে মানে ভার্বের পরে অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল বসে। এই বিষয়টা কি, এইটা আগে আপনারা একটু বোঝেন, এটা বোঝাটা গুরুত্বপূর্ণ, দরকার স্ট্রাকচারটা বোঝা। অবজেক্ট কাকে বলে? মনে রাখবেন, কোনো বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। অবজেক্ট মূলত দুই প্রকার, একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আরেকটিকে বলা হয় ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। কোনো কোনো বাক্যে একটা অবজেক্টও থাকে, কোনো কোনো বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে। আমি খাই, কি খাই? ভাত খাই, এটা ডাইরেক্ট অবজেক্ট। কি খেলি? ফুটবল খেলি, এটা ডাইরেক্ট অবজেক্ট। কি করি? তুমি কি করো? কাজ করো। সে কি চালায়? গাড়ি চালায়। কি আঁকে? ছবি আঁকে। এগুলো সবই ডাইরেক্ট অবজেক্ট। বাট দে গো টু স্কুল, তারা যায়। কি যায়? কাকে যায়? স্কুল যায়। হবে? উত্তর কি মিলাতে পারেন? ভেবে দেখেন তো। এই গো কে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, উত্তর কি মিলছে? আপনি যদি বলেন তারা কোথায় যায়, কি বা কাকে দিয়ে না, কোথায় দিয়ে যদি আপনি প্রশ্ন করেন তারা কোথায় যায়, তাহলে উত্তর মিলানো যায় যে স্কুলে যায়। বাট কি কাকে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর মিলছে? ভেবে দেখেন তো, মিলছে না। তাহলে এই যে টু স্কুল, এটা কোনো অবজেক্ট না। বলেন তো কি বললাম? টু স্কুল কোনো অবজেক্ট না। এটাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ অবজেক্ট কাকে বলে? কোনো বাক্যের ভার্বকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আর কোনো বাক্যের ভার্বকে যদি হাউ, বোঝেন কিন্তু, মানে কিভাবে, হোয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, হাউ, হোয়ার, হোয়েন এবং হোয়াই এবং হোয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করেন, তাহলে অ্যাডভার্ব পাওয়া যায়। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে তাকে। অ্যাডভার্ব মানে কি জানেন? ভার্বকে বাড়িয়ে বলা, ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া। সেটা নিয়ে পরে কথা বলবো। মনে রাখেন, এই যে টু স্কুল, এটা একটা অ্যাডভার্ব। এই মনে করেন এই বাক্যটাকে কেউ দিয়ে যদি বলে এটার প্যাসিভ করো, তো কখনো করা যায় না। কেন জানেন? এই গোটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। অনেকে নাম শুনছেন না, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে বাক্যের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যে বাক্যে অবজেক্ট থাকে না সেই বাক্যকে কখনো প্যাসিভ করা যায় না। এই বাক্যটা দিয়ে যদি কেউ বলে যে এটা প্যাসিভ করো, তো আপনি করতে পারবেন না। এই জন্য চিনতে হয় বা জানতে হয় কোনটা অবজেক্ট এবং কোনটা অবজেক্ট না। ঠিক আছে? আমি যদি বলি আই ইট, আমি খাই, এই রাইস না বলে আমি যদি বলি আই ইট অ্যাট নাইট, এর বাংলা অর্থ হচ্ছে আমি রাতে খাই। আমি রাতে খাই, এই অ্যাট নাইট এটা কোনো অবজেক্ট না। কখন খাই? ওয়েন, ওয়েন, রাতে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কিন্তু আমি উত্তর পাচ্ছি না, উত্তরটা কখন দ্বারা প্রশ্ন করে পাচ্ছি? এই অ্যাট নাইটকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। আমার কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং তারপরেও একটা শব্দ আছে, তারপরেও কি সেটা অবজেক্ট হবে? না। তাহলে অবজেক্টটা কাকে, মানে কিভাবে আমরা পাবো? ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করে। এই বিষয়গুলো বুঝতে হয়। ঠিক আছে? আর কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। এই দেখেন, কোনো বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে। আমি যদি বলি হি গেইভ, গিভ মানে কি? দেওয়া। গিভের পাস্ট ফর্ম কি? গেইভ। তার অর্থ কি? সে দিয়েছিল। কি দিয়েছিল? দেখেন, হুম কাকে দিয়েছিল? আমি যদি বলি হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। এইটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। এই মিটা একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। হুম, হুম কাকে? মি, আমাকে। কি দিয়েছিল? আর রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। এই বাক্যে দুটো অবজেক্ট আছে। অর্থাৎ আর রোজ এটা হচ্ছে বস্তুবাচক, হোয়াট কি দিয়েছিল, আর রোজ কাকে দিয়েছিল? মি, আমাকে। এই বাক্যে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে বস্তুবাচক। আর এই কমপ্লিমেন্টটা কি জানেন? কমপ্লিমেন্ট মানে পরিপূরক। সহজ কথায় এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু হয়। মানে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার, এটা একটু মনে রাখেন। যদি কোনো বাক্যে মেইন ভার্ব হিসাবে বসে বি ভার্ব গুলো, সেগুলোই মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স হয়। মনে করেন হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। এই বাক্যে যে লোকটা হি, সেই লোকটাই টিচার। যে টিচার সেই হি। দে আর ফার্মার, এই বাক্যে যারা দে তারাই ফার্মার্স, যারা ফার্মার্স তারাই দে। আমি যদি বলি শি ইজ হ্যাপি, এখানে যে শি সেই হ্যাপি, যে হ্যাপি সেই শি। অর্থাৎ
এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্টে যে থাকে, মনে করেন হি আর রোজ কি একই, হি আর মি কি একই, করিম আর ইংলিশ কি একই, সেম না, কিন্তু হি আর টিচার একই, যে হি সেই টিচার, যে টিচার সেই হি, যারা দেয় তারাই ফার্মার, যারা ফার্মার তারাই দেয়। মানে এই যে অ্যাম ইজ আর ওয়াজ আর, এগুলো যখন কোনো বাক্যে মেইন ভার্ব হিসাবে বসে, অথবা বলা যেতে পারে কোনো বাক্য যে বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকে, সেটাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। আরেকটা কথা আমি বলি, এই যে অ্যাডভার্বিয়ালস দেখছেন, এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যেতে পারে। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর সব থেকে ইফেক্টিভ একটা কৌশল। অনেকেই এটা জানেন না, বাট আমি এটা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। আমরা যখন ইংলিশ সেন্টেন্স বা বাক্য প্র্যাকটিস করি, আমরা জাস্ট এইভাবেই প্র্যাকটিস করতে অভ্যস্ত। আই ইট রাইস, সারা জীবন আমরা এরকম লিখে আসছি, উই প্লে ফুটবল, ইউ ডু দ্য ওয়ার্ক, হি ড্রাইভস এ কার। বা যদিও একটু বাড়িয়ে প্র্যাকটিস করি, সেটা কেমন করি, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এইভাবে আমরা প্র্যাকটিস করি, তাই না? কিন্তু একটি বাক্যকে কি আমরা এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ রাখবো সারা জীবন? আমরা কি বড় করতে পারি না, মডিফাই করতে পারি না, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না? অবশ্যই পারি। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে করা যায়। মনে করেন আমি ভাত খাই, লিখছি না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। এখন আমি যদি বলি, হাউ দিয়ে যদি প্রশ্ন করি এই ইটকে, আপনি যে ভাত খান, আপনি কিভাবে খান, এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। ম্যানার মানে কি? বিহেভিয়ার, মানে আচরণ। ভাত খাওয়ার সময় সেই খাওয়ার ধরনটা কেমন, আচরণটা কেমন আপনার। আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, এই যে ভেরি স্লোলি লিখলাম, আমার বাক্যটা কিন্তু একটু বড় হলো, এবং এই ভেরি স্লোলিটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। আপনি যে স্লোলি ভাত খান, আপনি কোথায় ভাত খান, ওয়ার ডু ইউ ইট রাইস, আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট রুম, আমি রুমে বসে ভাত খাই। এটা হচ্ছে আরেকটু বড় হলো আমার বাক্য, অ্যাডভার্ব অফ প্লেস। আপনি যে রুমে বসে খুব ধীরে সুস্থে ভাত খান, আপনি কখন ভাত খান, ওয়েন ডু ইউ ইট রাইস, আমি সকালবেলা ভাত খাই। আমি যদি বলি যে ইন দা মর্নিং, বা আমি দিনে 3 বার ভাত খাই, 3 times a day, লিখতে পারি না? অবশ্যই পারি। এবার আপনি যে আপনি যে সকালবেলা রুমে বসে ধীরে সুস্থে ভাত খান, আপনি কেন ভাত খান, ওয়াই ডু ইউ ইট রাইস, ওয়াই, রিজনটা কি, কাকে প্রশ্ন করবেন, ওই ইটকে, কি দিয়ে, ওই যে WH ওয়ার্ড দিয়ে। আপনি কেন ভাত খান? আমি আমার শরীরে শক্তি পাওয়ার জন্য, শক্তি যোগানোর জন্য ভাত খাই। জাস্ট আই ক্যান সে টু গেট এনার্জি in my body. So, in this way, you can be able to make long English sentences from short sentence by using different kinds of adverbial phrases. So, আমরা সারা জীবন কিন্তু এরকম সেন্টেন্সই পড়ে আসছি, তাই না? আমি ভাত খাই, আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস। সেই আই ইট রাইসটাকে আমরা অনেক বড় করতে পারি, অনেক লং করতে পারি, নিজের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে বাক্য তৈরি করতে পারি। আমরা অনেক সময় স্পিকিং করার ক্ষেত্রে ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে একটা প্যারাগ্রাফ, একটা কম্পোজিশন, একটা রিপোর্ট যখন আমরা লিখতে যাই, ছোট ছোট বাক্য বলে থেমে যাই। একটা বাক্যকে বড় করতে পারি না, নতুন শব্দ নিয়ে আসতে পারি না। এগুলো শব্দ অর্থ জানি না বলে পারি না সেটা না, এগুলো আমি অ্যাকচুয়াল ফাংশন জানি না বলে পারি না। ওকে, টেকনিক জানতে হবে। সো এই ভেরি স্লোলিটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাট রুমটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, ইন দ্য মর্নিংটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, টু গেট এনার্জি ইন মাই বডি এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। রিজন, ওয়াই ডু আই ইট রাইস, to get energy in my body. When do I eat rice? In the morning, 3 times a day. Where do I eat rice? At home, at my room. How do I eat rice? Very slowly, very quickly, whatever you can put there according to your situation. So এইভাবে এই প্রত্যেকটা সেন্টেন্সকে এরকম এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে বড় করা যায়। এই WH ওয়ার্ড গুলো, অর্থাৎ হাউ, হোয়ার, ওয়েন, হয়, এগুলো দিয়ে ভার্বকে কোশ্চেন করে করে বাক্য বড় করা যায়। কেউ কি বুঝতে পারছেন আমি কি বলছি? কোনো কিছু বোঝেন? হ্যাঁ, বোঝা যায় আমার কথাগুলো? Yes, sir. Yes, sir. এগুলো প্র্যাকটিক্যালি বুঝতে হবে, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। এগুলো সবাই দেখাবে না, সব জায়গায় আপনি পাবেন না। ক্লাসগুলো করে যান, লাস্ট পর্যন্ত থাকেন, অনেক কিছু নিতে পারবেন। সো এইটা গেল একটা সাইড। এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। আমরা ফুটবল খেলি, এটাকে আপনি প্রশ্ন করেন হাউ ডু উই প্লে ফুটবল, আমি বলতে পারি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি। আমরা খুবই ভদ্রতার সহিত ফুটবল খেলি, খেলার মাঠে মারামারি করি না, ফাউল করি না। উই প্লে ফুটবল ভেরি পলাইটলি ইন দ্য field. You can say that.
and as well as we play football at afternoon in the field very politely. এভাবে আপনি বাড়াতে পারেন। Why do you play football? We play football to do physical exercise, to fit my body. Anything that you can put here according to your situation by asking the question to the verb with these WH words. সো এইটা হলো গেল একটা সাইড। এটা নিয়ে আমি আরো ডিটেলসে পরে রাইটিং এর কোন একটা ক্লাসে কথা বলবো, আজকে আর এটা দেখাবো না। আহ, যতটুকু বললাম জাস্ট এই স্ট্রাকচারটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এক্সটেনশনের পার্টটা কেমন, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়ালস কি। জানি না কতটুকু বুঝতে পারছেন। যদি বুঝে নিতে না পারেন, এর থেকে আর ভালোভাবে বোঝানো যায় না। হয়তো আমি একটু দ্রুত চলে যাচ্ছি কারণ অনেকগুলো বিষয় দেখাতে হবে। আপনার রেকর্ডটা আরেকবার দেখে নেবেন। এটা গেল একটা বিষয়। এখন দেখেন, রাইটিং এর তো একটা পার্ট নিয়ে আমি বললাম যে আমরা ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, লিখে থেমে যাই, বড় করতে পারি না। এটা বড় করা যায় ভার্বকে, এই যে WH ওয়ার্ড গুলো আছে, হাউ, হোয়ার, হোয়েন হয়, এগুলো দ্বারা কোশ্চেন করলে এটা বড় করা যায়। এখন দেখেন, যেটা আমি আপনাদেরকে দেখাবো বা যেটা নিয়ে কথা বলবো, স্পোকেন ইংলিশটা কি। যারা ইংলিশে কথা বলতে চান, ইংলিশে কথা বলা শিখতে চান, মূলত কেন আপনি কথা বলতে পারেন না, এটা কি আপনি নিজে জানেন? ডু ইউ নো দ্যাট ওয়াই কান্ট ইউ স্পিক ইন ইংলিশ? ইউ হ্যাভ টু নো ইট। কেন আমরা ইংলিশে কথা বলতে পারি না? এইখানে মূলত কোন বিষয়টা প্রবলেম ক্রিয়েট করে, কোন বিষয়ে সমস্যা থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, দেখবেন। দেখেন, এই যে বাক্যগুলো আমি লিখছি, তাই না, যারা মোটামুটি ইংরেজি জানেন বা বোঝেন, আমি যদি আপনাদেরকে বলি এই বাক্যগুলো কোন টেন্সে লেখা আছে বলেন তো, আপনি এক কথায় আমাকে কি বলবেন? যে স্যার এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। কারণ এগুলোর বাংলা অর্থ কি? আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, কোনো একটা কাজ রেগুলার ওয়েতে হয়, কোনো একটা কাজ প্রতিদিন হয়। তাহলে অ্যাজ ইউজুয়াল যে কাজটা হয়, রেগুলার ওয়েতে যে কাজটা হয়, প্রতিদিন যে কাজটা হয়, সেটা অবশ্যই অবশ্যই আমাদের কোন টেন্স? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তো একটু বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে কনভারসেশন করবেন, প্র্যাকটিক্যালি কারোর সাথে কমিউনিকেশন করবেন, এই যে একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, এরকম একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আপনি এগোতে পারবেন না। আপনার সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হবে প্র্যাকটিক্যাল কনভারসেশন বা প্র্যাকটিক্যাল স্পিকিং এ। আর যখনই টাইমের পরিবর্তন করতে হয়, তখনই ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনটা আমরা ইনস্ট্যান্টলি করতে পারি না বলেই মূলত ইংলিশে কথা বলতে পারি না। আপনি যদি ইংলিশে কথা বলতে চান, আপনি যদি ইংলিশে এক্সপার্ট হতে চান, এই পরিবর্তনটা আপনাকে জানতে হবে। পরিবর্তনটা কি? এখানে এই যে ভার্বগুলো দেখছেন না, ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, গো, স্পিক, লার্ন, এই ভার্বগুলো কখনো এইভাবে থাকে না। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন, প্র্যাকটিক্যাল স্পিকিং এর ক্ষেত্রে এই যে ভার্বের ফর্ম, এর পরিবর্তন হয়ে যায়, টেন্স অনুসারে পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনটা আপনাকে বুঝতে হবে। এই পরিবর্তনটা যে বুঝে নিতে পারে, যে ইনস্ট্যান্টলি করতে পারে, সেই ইংলিশে এক্সপার্ট। আর যারা পারে না, তারা ফেল করে যায়। এই স্পোকেন ইংলিশ মানে কি জানেন? এই ভার্বের ফাংশন, ভার্ব নিয়ে কাজ, ভার্বকে বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করে দেখা, এইটাই হচ্ছে মূলত স্পোকেন ইংলিশ। আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। আমি আপনাদের সুন্দরভাবে এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। আজকে আপনি দেখে যান, আপনার কাছে আজকের পর থেকে যদি এই ভাষাটা সহজ মনে না হয়, তখন আপনি আমাকে বলবেন। আমি এতটুকু বলতে পারি, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। মনে করেন, ইট, ইট মানে কি বুঝবেন কিন্তু। ইট মানে কি? ইট মানে আমরা জানি খাওয়া। এটা কি? একটা ভার্ব। এখন আমি একটা কনভারসেশন, একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করব। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। একটা কনভারসেশন আমি তৈরি করব। মনে করেন আহ এ এবং বি, এরা দুইজন মানুষ। এরা মনে করেন একটা জায়গায় থাকে, দুইজন বন্ধু একটা বাসায় থাকে। তারা লেখাপড়া করে, একটা মেসে থাকে। তো এ বি কে বলছে, মনে করেন এ বাইরে থেকে বাসায় আসলো সন্ধ্যার দিকে, এসে বি কে বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? এ বি কে বলছে তুমি কি রাতে ভাত খেয়েছো? ইংলিশটা কি হয়?
খেয়েছো, গিয়েছো, করেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? কি বললাম বলেন তো? এ বি কে বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? সো কি বললো? যে হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। এখন বি বলছে আমি খাইনি, আই হ্যাভন্ট ইটেন রাইস, আমি ভাত খাইনি। এরপর বি উল্টে আবার এ কে বলছে যে তুমি কি এখন ভাত খাচ্ছো, মানে এখন কি ভাত খাইতেছো, তুমি কি এখন ভাত খাইতে যাচ্ছো, কথাটা কি এরকম। জাস্ট এইভাবে বলছে যে আর ইউ ইটিং রাইস নাও। কে বলছে? বি আবার বলছে এ কে যে আর ইউ ইটিং রাইস নাও, তুমি কি এখন ভাত খাইতেছো। হ্যাঁ, এবার এ বলছে যে আমি সকালে খেয়েছিলাম, আই এইট রাইস ইন দ্য মর্নিং, আমি এখন খাবো না। কে বলছে? এ বলছে আই উইল নট ইট রাইস নাও, আমি এখন ভাত খাবো না। আর লিখলাম না, এতটুকুই থাক। এইটাকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, দেখেন এই যে এ এবং বি দুজনের ভিতর একটা কনভারসেশন হলো, এ এবং বি দুজনের ভিতর একটা কনভারসেশন হলো। এই কনভারসেশনে প্রতিটা বাক্যে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা কি? ইট। ইট মানে কি? খাওয়া। কিন্তু খাওয়া শব্দটাকে দেখেন আমি কোথাও খাওয়া রাখিনি। কোথাও আমাকে লিখতে হয়েছে ই এ টি ই এন, ইটেন। কোথাও আমাকে লিখতে হয়েছে ই এ টি আই এন জি, ইটিং। কোথাও আমাকে লিখতে হয়েছে এ টি ই, এইট। আবার আমাকে কোথাও লিখতে হয়েছে উইল নট ইট বা উইল ইট। বাট আমার মেইন ওয়ার্ড কিন্তু ইট মানে খাওয়া। এত বড় একটা কনভারসেশন আমি তৈরি করলাম, বাট সেই ইটই আমি কোথাও লিখলাম না। ইটেন, ইটিং, এইট, উইল ইট, হ্যাভেন্ট ইটেন, মানে এইগুলো লিখছি। কেন? কারণ আমি যখন কথা বলছি, আমি যখন ইংলিশে কনভারসেশন করছি, আমি যখন ইংলিশে কমিউনিকেশন করছি, আমি বিভিন্ন টাইমে কথা বলছি। আমার ভার্ব একটা থাকতে পারে, বাট সেই ভার্বটাকে বিভিন্ন টাইমে আমি নিয়ে যাচ্ছি। এই যে বিভিন্ন টাইমে আমি একটা ভার্বকে নিয়ে যাচ্ছি, একটা কাজকে বিভিন্ন টাইমে আমি করছি, সেই টাইম অনুযায়ী ওই ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। স্পোকেন ইংলিশ হচ্ছে এটাই। আপনি, আমি ইংলিশে কথা বলতে পারি না কেন? মেইন রিজনটা কি? আমি যে টাইমে একটা কথাকে ভাবতেছি, যে টাইমে একটা কথাকে বলতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্ম আমি পরিবর্তন করতে পারছি না, পারি না। এই পরিবর্তন যে করতে পারে ইনস্ট্যান্টলি, সেই ইংলিশ এক্সপার্ট। যে পারে না, সে পারে না। এই ছাড়া এই ভাষায় আর কিছু নেই। আবারও বলছি, এইটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্বস বা ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, এটা জানতে হয়। প্রত্যেকটা ভার্বের টোটাল 5টি ফর্ম থাকে। আমাদের গ্রামার বইগুলোতে বা গতানুগতিক যে বইগুলো আছে 3টা ফর্ম দেওয়া থাকে, বাকি 2টা ফর্ম টেন্স শেখার সঙ্গে সঙ্গে শেখা হয়ে যায়, এটা বলা হয়। বাট টোটাল ফর্মগুলো তো 5টি। ভি 1 বা প্রেজেন্ট ফর্ম, ভি 2 বা পাস্ট ফর্ম, ভি 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি 4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভি 5 থার্ড পারসন ফর্ম। এই যে 5টি ফর্ম আমি লিখলাম। ইট এর মানে হচ্ছে খাওয়া, এর পাস্ট ফর্ম এ টি ই, এইট। এইটাই অনেকেই জানে না যে ইটের পাস্ট ফর্ম এইট। এর পাস্ট পার্টিসিপল ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ইটিং, এর থার্ড পারসন ইটস। তো এই যে 5টি ফর্ম আমি লিখলাম, এরকম প্রতিটা ভার্বের 5টি ফর্ম আছে। আমাদের এই লাস্টের 2টা ফর্ম শেখা লাগে না, এগুলো টেন্স শেখার সাথে সাথে হয়ে যায়। বাট এদের একটা জায়গায় প্রয়োজন হয়, সেটা আমি পরে বলবো অন্য একটা ক্লাসে, আজকে বলতে গেলে অনেক সময় চলে যাবে। মেইনলি এই 3টা ফর্ম প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল আমাদের বইগুলোতে দেওয়া থাকে। এই যে রাইট মানে লেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোট। এই ফর্মগুলো প্রতিটা বইতে, ইংরেজি শেখার স্পোকেন ইংলিশ হোক, গ্রামার বই হোক, প্রতিটা বইতে দেওয়া থাকে। বাট আমরা এটাকে গুরুত্ব দেই না, আমরা এটাকে গুরুত্ব দেই না। আর এটা না দেওয়ার কারণে কি করি? ওই ইংরেজি শিখতে চাই, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্ট্রাকচার আমরা শিখতে থাকি, বাট ল্যাঙ্গুয়েজ কিন্তু আলটিমেটলি ডেভেলপ হয় না। কেন হয় না? আমরা বুঝি না যে এই ভার্বের ফর্মগুলো কেন দেওয়া থাকে, এগুলো মূলত কি, কিসের জন্য এগুলো পড়তে হয়, কিসের জন্য এগুলো শিখতে হয়। বুঝি আমরা? বুঝি না, আমরা শুধু এগুলো দেখেই যাই। হ্যাঁ, বাট এটা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে
রিয়েলাইজ করতে হবে কেন দেওয়া থাকে, আমরা ইংলিশে কেন কথা বলতে পারছি না। কথা বলতে গেলে আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, বিভিন্ন টাইমে একটা কথাকে বলতে হয়, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। এইটা আমরা করি না, এইটা আমরা করতে পারি না বলেই আমরা স্পিকিংয়ে দুর্বল। এছাড়া স্পোকেন ইংলিশ বলতে অন্য কোনো কিছুই নেই, নাথিং এলস। এইটা যারা পারবে, এই যে ভার্বের ফর্ম যারা জানে, এই যে আমি ফর্মগুলো লিখতেছি তাই না, ড্রাইভ, পাস্ট ফর্ম ড্রোভ, পাস্ট পার্টিসিপল ড্রিভেন, অনেকে বলে ড্রাইভেন, ড্রাইভেন না ড্রিভেন, ঠিক আছে। আহ তো এই যে ফর্মগুলো আমি লিখতেছি, এরকম আপনি কতগুলো ফর্ম জানেন? 25টা, 50টা, 100টা, বাট শত শত ফর্ম আছে, শত শত ভার্ব আছে যার বাংলা অর্থ হয়তো আপনি জানলেন, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। এটা না জানার কারণেই একটা ওয়ার্ড হয়তো আমি জানি, ভার্ব রিলেটেড ওয়ার্ড, সেই ওয়ার্ডের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আমি না জানি, আমাকে ওই ওয়ার্ডটা ব্যবহার করে টাইমের পরিবর্তন করে কথা বলতে হবে। আপনি কিভাবে বলবো? আমি আমি তো পারবো না। পারবো? আমি যদি বলি সে একটা গ্লাস ভেঙেছিল, বলেন তো ইংরেজি কি? এখন আপনি এটা বলবেন, আগে কোনটা ভেবে জানেন? আগে আপনি ভাববেন টেন্স, কারণ আমরা ওই যে টেন্স শিখে আসি সব দিন। বাট টেন্স আগে না, আগে ভার্বের ফর্ম। আমি কি বলছি? বলছি কি যে সে একটি গ্লাস ভেঙেছিল, এই বাক্যটা ইংলিশে ট্রান্সলেট করেন তো। এখন আপনি প্রথমে এরকম ভাববেন, ভেঙেছিল তার মানে অতীতের কথা, বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকলে তাকে পাস্ট টেন্স বলে। তাহলে পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? এরকম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম মানে V2 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? সে। তাহলে সে ইংরেজি কি? এই দেখেন, আমার কথাটা বোঝেন। সে ইংরেজি কি? সে ইংরেজি কি? এবার ভেঙেছিল, তাহলে ভাঙা ইংরেজি কি? এইটা যদি আপনি না জানেন, আপনি কি কথা বলতে পারবেন? এখন আপনি জানলেন যে ভাঙা ইংরেজি ব্রেক, ব্রেক মানে কি? ভাঙা। কিন্তু ওই ভাঙার আবার V2টা কি? অনেকে বলবেন ব্রোকেন। তাহলে এটা বললেই ভুল। আরো কত কিছু নিয়ে আসার চেষ্টা করবেন, ওয়াজ ব্রেক, ডিড ব্রেক, এরকমই বলে, সবাই এই করে। পাস্ট টেন্স মানে এরকম বলে যে ডিড ব্রেক, ওয়াজ ব্রেক, ব্রোকেন। এখন এই ফর্মগুলো যদি আপনি লেখেন, ঠিক আছে, এই ফর্মগুলো যদি আপনি লেখেন, আপনার ভুল। আপনাকে আগে জানতে হবে যে ব্রেকের পাস্ট ফর্মটা হচ্ছে ব্রোক, জাস্ট ব্রোক, কোনো ডিড ওয়াজ এগুলো আসে না। পাস্ট টেন্স মানে অনেকে ডিড বা ওয়াজ এগুলো দেয়। তো আমি যদি বলি হি ব্রোক আ গ্লাস, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গ্লাস ভেঙেছিল। এইবার আমি যদি টাইমের পরিবর্তন করি, আমি যদি এখানে বলি যে সে একটা গ্লাস ভেঙেছে, আমি যদি এখানে বলি যে সে একটা গ্লাস ভেঙেছে, তখন আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়, মানে রিসেন্ট পাস্ট যেটাকে বলা হয়। তখন আমাকে এভাবে লিখতে হয় যে হি হ্যাজ ব্রোকেন আ গ্লাস, সে একটা গ্লাস ভেঙেছে, হি হ্যাজ ব্রোকেন আ গ্লাস। অর্থাৎ ব্রেক এর পাস্ট ফর্ম ব্রোক, পাস্ট পার্টিসিপল ব্রোকেন। তাহলে আপনি টেন্স জানেন, টেন্সের ডেফিনেশন জানেন, টেন্সের স্ট্রাকচার জানেন, কিন্তু সেই টেন্সের স্ট্রাকচারে থাকে কি মূলত? ভার্ব, ভার্বের ফর্ম। সেইটাই যদি আপনি না জানেন, ভার্বের বাংলা অর্থ যদি না জানেন, ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এগুলো যদি আপনি না জানেন, আপনি কি কথা বলতে পারবেন? পারবেন না। সো দ্যাট ইজ দ্য থিংস। সবার আগে ভাষা শিখতে গেলে ভার্ব রিলেটেড ওয়ার্ড জানতে হয়, কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হয়। আমার পেইড কোর্সে যারা স্টুডেন্ট থাকে, আমি তাদেরকে এইটা শেখায় ইংরেজি শেখানো শুরু করি, কারণ ভার্ব না জানলে আপনি ইংলিশ পারবেন না। ভার্ব জানতেই হবে। ইভেন দেখবেন আপনি, আমি এই যে আপনাকে 7টা পয়েন্ট নিয়ে কথা বললাম না, একবার দেখে যান, আমি দেখাই দিচ্ছি আপনাদের। এই 7টি পয়েন্ট, মানে এই যে বললাম যে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে 7টি পয়েন্ট সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এই 7টি পয়েন্ট অর্থাৎ সেন্টেন্স, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, এটার উপর 500, 550, প্রায় 550 পৃষ্ঠার আমার একটা বই আছে। সেখানে এই যে ভার্বের যে ফর্মটা, জাস্ট বোঝার চেষ্টা করেন, আমি আপনাদের দেখি ভার্বের ফর্মটা আমি দেখাতে পারি কিনা। একটা মিনিট একটু টাইম দিন। এই যে ভার্বের, হ্যাঁ, ভার্বের ফর্মটা কতটা গুরুত্বপূর্ণ
আপনারা একটু এখানে বোঝার চেষ্টা করেন আমার এই বইটাতে। এবং এই ভার্ব রিলেটেড ওয়ার্ড আমি আবারও বলছি, যারা ভোকাবুলারিতে দুর্বল, যারা ইংরেজি শিখতে চান, একবার ভাবেন আমি এতক্ষণ কি দেখালাম, স্ট্রাকচারটা কি দেখালাম। সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আপনাকে জানতে হবে কি, বসাতে হবে সাবজেক্টের পরে ভার্বের ফর্মটা। ভার্বের ফর্মটা যদি আপনি ইনস্ট্যান্টলি ইউজ করতে পারেন, বসাতে পারেন, ভার্ব রিলেটেড ওয়ার্ড যদি আপনি জানেন, তাহলে আপনি খুব দ্রুত ইংলিশে কথা বলতে পারবেন। যারা ভোকাবুলারিতে দুর্বল, অন্য কোনো ভোকাবুলারি না, জাস্ট ভার্ব রিলেটেড ভোকাবুলারি আপনি বেশি করে শিখবেন। এই দেখেন আমি এখানে কি দিয়েছি, মোস্ট ইউজফুল ভার্বস ফর স্পোকেন ইংলিশ ইন ডে টু ডে লাইফ। ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলতে এবং শুদ্ধভাবে লিখতে এই ভার্বগুলো দুই ভাবে হয়। একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, মানে যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। সো এই ভার্বগুলো এখানে আমি 200টি ভার্ব দিয়েছি, যে ভার্বগুলো মোস্ট ইউজফুল, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো বাংলায় আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশনে হওয়ার হামেশা ব্যবহার করি, বাট ইংলিশে এদের প্রপার ফর্ম না জানার কারণে, প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। যেমন এই ভার্বগুলো তিনটা ফর্মই সেম, বেট বেট বেট, বার্স্ট বার্স্ট বার্স্ট, খাস্ট খাস্ট খাস্ট, খস্ট খস্ট খস্ট, খাট খাট খাট। এরকম অনেক ভার্ব আছে যে ভার্বগুলো তিনটা ফর্মই সেম, হিট হিট হিট, হার্ট হার্ট হার্ট, লেট লেট লেট, পুট পুট পুট। এবার দেখেন সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম প্রায় সেম, এই ভার্বগুলো এখানে দেওয়া আছে, প্রত্যেকটা ভার্বের বাংলা অর্থ দেওয়া আছে। এরকম বাছাইকৃত 200 ভার্ব আমার এখানে আছে। এবং এই ভার্বগুলো আপনি গতানুগতিক ধারায় মুখস্থ রেখে কিন্তু ডেভেলপ করতে পারবেন না। এর জন্য প্র্যাকটিক্যালি কিভাবে আপনি ভার্বগুলোকে ব্যবহার করতে পারেন, তার জন্য আমি যেটা করেছি বা যেটা দিয়েছি, আপনারা যদি একটু দেখেন এই জায়গাটাতে, জাস্ট ওয়েট, দেখেন এই জায়গাটাতে আমি কি করছি। এই যে 15টা করে ভার্ব নিয়ে এক একটা গল্প তৈরি করেছি, যে গল্পগুলো আপনি যদি পড়েন বা নিজের মতো করে যদি একটা গল্প আপনি এইভাবে তৈরি করেন, আপনার এইটা নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। দেখেন, মেক প্র্যাকটিক্যাল স্টোরি উইথ কনজুগেশন অফ ভার্বস। আমি কিভাবে ভার্বটাকে ডেভেলপ করে দেখেন, এখানে সিলেক্টেড 15টা ভার্ব আছে, বাইট, রাইজ, অ্যালক, বেয়ার, বিগেট, বিগিন, বিহোল্ড, বেন্ড। এই ধরনের ভার্বগুলোকে আপনি জানেন? ভেবে দেখেন আপনার পরিচয় এই ভার্বগুলোর সাথে পরিচয় আছে? নেই কিন্তু। তাহলে আপনি যদি এটা একবার শেখেন, এর বাংলা অর্থ দেওয়া আছে, পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্মও দেওয়া আছে। এরপরে কি হচ্ছে, এই 15টা ভার্ব দিয়ে এখানে একটা ছোট গল্প তৈরি করা, যে দ্য বয় অ্যান্ড দ্য ওন্ডেড ওল্ড। গল্প, গল্পটা হচ্ছে বালক এবং একটা আহত নেকড়ে, এটাকে নিয়ে। এবং ওই যে ভার্বগুলোকে আমি ব্যবহার করছি, ভার্বের যে ফর্মগুলো ব্যবহার করছি, সেগুলোর উপর এই যে বোল্ড করা আছে। অন মর্নিং a young boy named Rahul awoke early. Suddenly a storm arose and a strong wind began to blow. Began, begin থেকে began, হ্যাঁ। দ্য ট্রিজ বেন্ট, বেন্ট থেকে বেন্ট ডাউন বিকজ অফ দ্য ওয়াইন্ড, মানে কি বাতাসের কারণে গাছ বেঁকে গিয়েছিল। রাহুল লুকড আউটসাইড অ্যান্ড বিহেল্ড, বিহেল্ড মানে কি জানেন? অবলোকন করা, তাকানো, তীক্ষ্ণভাবে তাকিয়ে দেখা। আ স্ট্রেঞ্জ অ্যানিমাল near his gate. It was a rare breed of wolf. Sadly, a snake had bitten the wolf's leg and the wound bled heavily. Bled মানে কি? ব্লিড থেকে ব্লেড, রক্ত প্রবাহিত হওয়া। তো এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো এখানে আবার বাংলায় গল্পটা ট্রান্সলেট করা আছে। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমার 15টা করে ভার্ব নেওয়া এবং সেই ভার্বগুলোকে দিয়ে একটা করে গল্প তৈরি করা, যাতে করে এই গল্পগুলো যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনি 15 দিন প্র্যাকটিস করেন, আপনি 10 দিন প্র্যাকটিস করেন, আপনার 200টা ভার্ব একদম ক্লিয়ার হয়ে যাবে। ইভেন আপনার রিডিং এর ডেভেলপমেন্ট হবে, প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট হবে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হবে, ভার্বগুলো আপনার শেখা হয়ে যাবে। সো কেন আপনি ইংরেজি পারেন না ভেবে দেখেন। আমরা ভোকাবুলারিতে দুর্বল বলি, কোন জায়গায় দুর্বল? ভার্ব রিলেটেড ভোকাবুলারি। ভার্ব রিলেটেড ভোকাবুলারি বেশি করে শিখতে হয়, বেশি করে জানতে হয়। আমরা মনে করি টেন্স পারি না। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে পার্ট আছে, আমরা প্রত্যেকেই জানি। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 এ 4 এ 12টা। কথাটা বোঝেন?
12টা টেন্স এর স্ট্রাকচার মানে কি জানেন? 12টা জায়গায় ভার্বের ফর্মের পরিবর্তন। আবারও বলছি, এই দেখেন, টেন্সের স্ট্রাকচার গুলো একটু বোঝেন। দেখে এখানে আছে কিনা, জাস্ট ওয়েট, আমি একটু খুঁজে দেখি পাই কিনা। হ্যাঁ, এই যে টেন্সের স্ট্রাকচার একটু বোঝেন। এখানে দেখেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আচ্ছা, আমি আপনাকে এখান থেকে দেখাচ্ছি, যে পিডিএফটা বের করছিলাম এইমাত্র। টেন্সের ফাংশনটা একটু বোঝেন আপনারা। দে- দেখেন, এই যে প্রত্যেকটা টেন্স, তাই না? সাবজেক্ট আই, অবজেক্ট হচ্ছে টু স্কুল। একটু ভেবে দেখেন, আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আই উইল গো টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই উইল বি গোয়িং টু স্কুল, আই হ্যাভ গান টু স্কুল, আই হ্যাড গান টু স্কুল বিফোর ফাদার কেম। সো সাবজেক্ট আই, অবজেক্ট স্কুল। তাহলে টেন্স মানে কি? পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। এক একটা টেন্সের স্ট্রাকচার মানে এক একটা জায়গায় ভার্বের ফর্মের পরিবর্তন। এই ভার্বের ফর্মের পরিবর্তন হয়েই কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। তো এই ভার্বের ফর্মের পরিবর্তন জানতে গেলে, এটা করতে গেলে আমাকে তো আগে ওই ভার্বের রূপ জানতে হবে, কনজুগেশন অফ ভার্ব জানতে হবে। বাট ওইটা আমরা কতজন জানি? আমরা আগে টেন্স শিখি। টেন্সে বলা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনি যে ভার্বটা পড়তেছেন সেই ভার্বের পাস্ট ফর্মটা কি, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, ওইটাই যদি আপনি চিনতে না পারেন, টেন্সের স্ট্রাকচার পড়ে কি করবেন আপনি? আমরা কথা বলতে পারি না কেন? এই যে ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, এই ভার্বগুলো আমরা দেখি, বাট এই ভার্বগুলো টেন্স অনুযায়ী, টাইম অনুযায়ী পরিবর্তন করতে হয়। কথার, আমি আমি যখন কনভারসেশন করছি, একটা কনভারসেশনে একটা নির্দিষ্ট টাইমে কথাকে রেখে এগোতে পারি না। ওয়েন ইউ আর গোয়িং টু মেক আ কনভারসেশন উইথ সামওয়ান অর ফরেনার, you need to change your sense, you need to change your time, you need to change your thought. How can you do it? You can do it by changing the forms of verb according to correct structure of tense. এটা আপনাকে বুঝতে হবে, যেটা আমি মাত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখেন, হি একটা সাবজেক্ট, ড্রাইভ মানে কি? চালানো। তাহলে হি ড্রাইভস, সে চালায়। কি চালায়? আ কার, সে একটা গাড়ি চালায়। সাবজেক্ট আর ভার্ব বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে, সে একটা গাড়ি চালায়। এটা কোন টেন্স? অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার ওয়েতে কোন একটা কাজ হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বলছি বলেন তো? হি ড্রাইভস আ কার। এইবার আমি যদি জাস্ট ভার্বটাকে পরিবর্তন করি, আমি যদি বলি হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। তাহলে সে একটা গাড়ি চালিয়েছিল পাস্ট টেন্সে কথাটা বলতে গেলে আপনার তো আগে এটা জানতে হবে যে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ। না হলে আপনি কিভাবে বলবেন সে একটা গাড়ি চালাবে? হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। তাহলে সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হচ্ছে? ভার্বে। হি উইল বি ড্রাইভিং আ কার, হি হ্যাজ ড্রিভেন এ কার। আমার অলরেডি 7টা টেন্স লেখা হয়ে গেছে, 7টা টাইম। এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে 7 ভাবে আমার অলরেডি বলা হয়ে গেছে। যদি আপনার টেন্স জানা থাকে, সর্বোচ্চ 12 ভাবে, 12টা ওয়েতে, 12 দিকে এই চালানো কথাটাকে আপনি বলতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূলত এইটাই, যে কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে আমি ইনস্ট্যান্টলি একটা কথাকে মডিফাই করতে পারতেছি। বলেন তো কি বললাম? কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে ইনস্ট্যান্টলি একটা কথাকে মডিফাই করতে পারতেছি। সে গাড়ি চালায়, সে চালিয়েছিল, সে চালাবে, সে চালাইতেছে, চালাচ্ছিল, চালাতে থাকবে, চালিয়েছে, এভাবে কত দ্রুত আমি এটা চেঞ্জ করতে পারতেছি। এইটাই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে টেন্স যদি জানা থাকে, সর্বোচ্চ 12 ভাবে একটা কথাকে আপনি পরিবর্তন করতে পারবেন, একটা পার্টিকুলার ভার্বকে 12টা টাইমে আপনি পরিবর্তন করতে পারবেন। বাট এই যে 12 ভাবে বা 12টা টাইম, এইটা কিন্তু আপনার মনের সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। আমি বলে দিচ্ছি, মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য এই টেন্সের সাথে আরেকটা বিষয় পড়তে হয়, মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এইভাবে 18টার মতো মডাল এবং সেমি মডাল ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। যদি এই 18টা মডাল সেমি মডাল জানেন, তাহলে 18 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। মানে ওই ড্রাইভ কথাটাকে আবার 18 ভাবে আপনি ডিসক্রাইব করতে পারবেন। মডালের একটা সুবিধা হচ্ছে, মডেলের পর মেইন ভার্বের ফর্মটা পরিবর্তন হয় না, বেস ফর্মে থাকে। এই দেখেন, আমি যদি বলি হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। কুড, ড্রাইভ, এইভাবে মানে মডেলের পরিবর্তন করতে হয়। হি শুড ড্রাইভ আ কার,
তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো প্রয়োজন বা দরকার। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানো সাহস করে। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। ইজ সাপোজ টু, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার বা হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হ্যাড টু, হয়েছিল। এইভাবে এই যে দেখেন, সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এখার। আমার কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় করতে হয় জানেন? এই যে ভিতরে ভার্বের ফর্মে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়। স্পোকেন ইংলিশটাকে আমরা ইংলিশে কথা বলতে চাই বাট পারি না। কেন পারি না জানেন? দেখেন এই যে 12টা টেন্স আছে আর 18টার মতো মডাল সেমি মডাল আছে, টোটাল 30টা স্ট্রাকচার হয়, 30টা। মানে একটা পার্টিকুলার ভার্বকে, এই যে ড্রাইভ, এই ড্রাইভ শব্দটাকে আপনি যদি টেন্স, মডাল এবং সেমি মডাল সম্পর্কে কনসেপ্ট রাখেন, এই ড্রাইভ শব্দটাকে 30 ভাবে, 30 দিকে, 30টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন। আর এইটা যদি কেউ করতে পারে, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। যদি টেন্স, মডাল এবং সেমি মডাল সম্পর্কে কনসেপ্ট থাকে এবং এইভাবে যে কোনো পার্টিকুলার ভার্ব আমি আপনাকে দিব, আপনার 30টা সেন্টেন্স তৈরি করে দিতে হবে একটা ভার্ব দিয়ে। যদি আপনি করে দিতে পারেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি বাংলায় যাই ভাবেন না কেন, আপনি ইংলিশে এটা বলতে পারবেন। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? যে টাইমে একটা কথাকে বলতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটার পরিবর্তন আমরা করতে পারি না। তাহলে আমি আবারও স্পেসিফিক করে দিই, আমি তো আগে 7টি পয়েন্ট নিয়ে কথা বলছি, এবার বলি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফর্মস অফ ভার্ব বা কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে জানতে হবে, কারণ আমি যেটাই করতেছি সেটা তো বিভিন্ন ভার্ব দিয়ে। তো ফর্মস অফ ভার্ব, এটা আপনাকে জানতে হবে। 2 নম্বর পয়েন্ট টেন্স জানতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল জানতে হবে। এখানে আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসটা কেন আসবে এটা আমি পরের কোনো ক্লাসে বলবো, বাট আমি একটু বলে রাখি, এই যে 12টা টেন্স এবং 18টা মডাল সেমি মডাল দিয়ে যে সেন্টেন্স গুলো আমি তৈরি করছি, অর্থাৎ এই যে বললাম 30টা সেন্টেন্স হচ্ছে, এই 30টা সেন্টেন্স বা বাক্যেরই একটা রিভার্স স্ট্রাকচার আছে। যখন সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন প্যাসিভের ব্যবহার করতে হয়। বিশেষ করে এটা রিটেন ইংলিশে প্রয়োজন হয়। গাড়িটা চালানো হয়, এই গাড়িটা চালানো হচ্ছে, তখন আমাদের ডিফারেন্ট একটা স্ট্রাকচার আসে এবং প্রত্যেকটা টেন্স বা প্রত্যেকটা মডেলের একটা রিভার্স স্ট্রাকচার আছে, সেটা প্যাসিভ দ্বারা হয়ে থাকে। এই জন্য জাস্ট এই 4টি পয়েন্ট আমি আপনাকে স্পেসিফিকলি বলে দিচ্ছি। এই 4টি বিষয় সম্পর্কে যদি কারো কনসেপ্ট থাকে অ্যাটলিস্ট, সে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। জাস্ট এগুলোকেই মডিফাই করে, এগুলোকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন বা প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি ডেভেলপ করতে হয়, আর কিছুই না। ভাষা কঠিন না, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি, কারণ আমরা সঠিক গাইডলাইন পাই না। আমরা বুঝি না যে এই ভাষাটা মূলত কি, কি শিখতে হবে, কি জানতে হবে, কি পড়তে হবে। এই পর্যন্ত যে কথাগুলো বললাম, আপনারা কি কোনো কিছু বুঝতে পারলেন? মোটামুটি আমি একটা কনসেপ্ট আপনাদের দিতে পারলাম যে আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন, স্পোকেন ইংলিশটা মূলত কি, কোন জায়গায় আমাদের প্রবলেমটা হয়, বাধাটা কোথায় আসে। কেউ কি বুঝছেন? হুম? স্যার বুঝছি। কোনো কিছু? বুঝতে পেরেছি। সো এই জায়গাগুলো দেখতে হবে, এই জায়গাগুলো ডেভেলপ করতে হবে। ইভেন এটা আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু এই জায়গাটাতে ফলো করেন। দেখেন আমরা পারি না কেন, এটা আমি আগেও বলেছি, আগেও দেখিয়েছি। দেখেন, মনে করেন আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি, আপনারা ক্লাস করছেন রাত 11:30 বাজে, আমি যদি বলি হোয়াট ডু ইউ ডু, হোয়াট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি প্রতিদিন কি করেন, আপনার প্রতিদিনের কাজ কি, ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ইংলিশ? আপনি কি এটা ইংলিশে ডিসক্রাইব করতে পারবেন আমার সামনে? এখন আপনি এইভাবে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন। দেখেন, প্রতিদিনের কোনো কাজ যখন ডিসক্রাইব করা হয়, একটা মানুষ রেগুলার ওয়েতে কোনো কাজ করে, প্রতিদিন করে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে ডিসক্রাইব করা হয়। যেমন আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। বিফোর বলতে সম্মান প্রদর্শন অর্থে বিফোর বসে। এই বিফোরের পরিবর্তে আপনি ইন ফ্রন্ট অফ ইউ বলতে পারেন, মানে আপনাদের সামনে আমি সাকিব বলছি। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। একটা প্রেজেন্টেশন দিতে গেলে ফার্স্টে আপনাকে একটা গ্রিটিংস বা সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিতে হয়, সেটা এখানে দেওয়া। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এবার কি বলছে দেখেন,
প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে মনে রাখবেন সাবজেক্টের পরেই ভার্ব থাকে, এবং এইখানে ভার্বগুলো ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা। এই ভার্বগুলো কিন্তু বেস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু টাইমিংটা আমাকে বুঝতে হয়। যে কোনো বিষয়ের উপর কথা বলতে গেলে আমার টাইমিংটা কেমন এটা বুঝতে হবে। বলছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আমার দাঁত ব্রাশ করি, মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উঁচু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। আই স্টার্ট মাই ওয়ার্ক, আই টেক লাঞ্চ এট 2 PM, আমি কাজ শুরু করি এবং আমি 2টায় আমার লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস এট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই। আই লার্ন ইংলিশ ফর 1 hour, দেন আই টেক মাই ডিনার এট 10 PM, আমি 10টায় আমার ডিনার করি। আই গো টু বেড ফর স্লিপিং এট 11 PM। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাংকস ফর পেশেন্স শেয়ারিং। সো একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, এইভাবে সাবজেক্টের পর আপনি যে কাজটা করেন, আপনার যে অ্যাক্টিভিটিস গুলো, আপনি ভার্বটাকে বসান, দেখবেন অবজেক্ট বা এক্সটেনশন এটা অটোমেটিক্যালি চলে আসবে। কঠিন না। কিন্তু আমি যদি টাইমের চেঞ্জ করি, এই যে আমি কি বললাম, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আমরা এগোতে পারি না। আমি যদি এখন আপনাকে বলি, ভাই বা ম্যাডাম আপনারা তো আমার ক্লাস করছেন, আপনি আজকে সারাদিন কি করলেন, হোয়াট ডিড ইউ ডু টুডে, অথবা গতকালকে কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ইংলিশ, আপনি কি এটা ইংলিশে ডিসক্রাইব করতে পারবেন আমার সামনে? তখন আপনার পরিবর্তনটা কোথায় করতে হবে বলেন তো? ভার্বের ফর্মে। দেখেন, আপনি যে কাজটা করেছিলেন সেই কাজের পাস্ট ফর্ম আপনাকে ব্যবহার করতে হবে। বলছে আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, তাহলে গেটের পাস্ট ফর্ম যে গট, এটা যদি আপনি না জানেন, এটা যদি ব্যবহার করতে না পারেন, এই যে আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, এই কথাটা ইংলিশে আপনি বলতে পারবেন না। অনেকে ওয়াজ গট, ওয়াজ গেট, ডিড গেট এগুলো বলবে, বাট না, পাস্ট ইনডিফিনিট মানে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। সো আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, দেন আই ব্রাশড মাই টিথ, তারপর আমার দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আই গট রেডি টু গো টু অফিস at college at 9:30 AM. I started my work. I took lunch at 2 PM. After that, I came back from office at 5 PM. আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। কাম থেকে কেম, টেক থেকে টুক, গেট থেকে গট। আই স্পেন্ট সাম টাইম, SPEND, স্পেন্ট থেকে স্পেন্ট, হ্যাঁ। তারপর আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্নড ইংলিশ ফর 1 hour. আই টুক মাই ডিনার at 10 PM. দেন আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং at 11 PM. সো দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাংকস ফর ইয়োর পেশেন্স। অর্থাৎ আপনার ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। সো এই যে গিয়েছিলাম, করেছিলাম, খেয়েছিলাম, লিখেছিলাম, বলেছিলাম, অতীতের কথা যখন বলবেন তখন মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। আর কিছুই না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন না, আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। এবার আমি যদি আবার আপনাকে টাইমের চেঞ্জ করে দিই, আমি যদি বলি হোয়াট উইল ইউ ডু টুমরো, আর হোয়াট উইল বি ইউর টুমরো অ্যাক্টিভিটিস, আপনি আগামীকাল সারাদিন কি করবেন, আপনার আগামীকালকে সারাদিনের কাজ কি হবে, ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন? তখন আপনাকে কিভাবে করতে হবে, আমার প্রেজেন্ট ফর্মের ভার্বের আগে উইল যুক্ত করতে হয়। শ্যাল বা উইল বসালে কথাগুলো ফিউচারে চলে যায়। যেমন আপনাদের ব্রেনে সেট আপ করা আছে না, আমি আগামীকাল এই টাইমে ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ পড়বো, সেহরি করব, এরপর একটু এক্সারসাইজ করব, যেটাই আপনি করেন না কেন, রোজা রাখবো, সারাদিন এই কাজগুলো করবো, এই যে করব, যাব, খাবো, চলবো, এগুলো আপনি ইংলিশে কিভাবে ডেসক্রাইব করবেন? এই যে টাইমের পরিবর্তন করে কথা বলা শিখতে হবে, এইটা যদি আপনারা পারেন, ইংলিশ দ্রুত ডেভেলপ করতে পারবেন। আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমরো, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আই ওয়াশ ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, তারপর আমি দাঁত ব্রাশ করব, মুখ ধুবো ফজরের নামাজের জন্য। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস আর কলেজ at 9:30 AM. তাহলে সাবজেক্টকে আই, ভার্বকে আমি যে কাজটা করবো সেটা, আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আই উইল টেক লাঞ্চ at 2 PM, আই উইল কাম ব্যাক ফ্রম অফিস at 5 PM, আই উইল স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আই লার্ন ইংলিশ ফর 1 hour, I will take
dinner at 10 p.m. I'll go to bed for sleeping at 11 p.m. So that will be my tomorrow activities. So এইভাবে ফিউচারের কথাগুলো আপনি ডিসক্রাইব করতে পারেন। তাহলে আপনি প্রতিদিন কি করেন তার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করেন। সাবজেক্ট কে? আই। এবার আপনি যে কাজগুলো করেন সেই কাজের ইংরেজি ওয়ার্ডটা বসান, ভার্বটা বসান, দেখবেন বাকিটা অটোমেটিক্যাল চলে আসবে। আপনি গতকাল কি করেছিলেন সেটা আপনি লেখেন। আপনি আগামীকাল কি করবেন তার উপর একটা স্ক্রিপ্ট আপনি লেখেন, সেটা আপনি প্রেজেন্ট করেন। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন জানেন? অনেকেই ভাবে কি আমি গ্রামার বুঝি না, শব্দ জানি না, আগে ভালো করে শিখি, রুলস শিখি, স্ট্রাকচার শিখি, তারপর কথা বলবো। কথা বলা শুরু করে দিতে হয়। আমার কাছে যারাই আসে আমি প্রচুর স্পিকিং করাই। আপনি কথা বলা শুরু করেন, আপনি পারবেন। আপনি কথা বলবেন না, সারা জীবন শিখে যাবেন, আপনি পারবেন না। এই অনেকেই বলে আপনার ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি? দেখেন এখানে আমি কম ইফোর্ট দেই না, আমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে পড়াই। পার্থক্য কি জানেন? এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন। পেইড কোর্সে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, স্পিকিং প্র্যাকটিসের প্রপার অপরচুনিটি আছে, আমার সাথে তারা রেগুলার কমিউনিকেশন করতে পারছে। এখানে আমি কি করছি, আপনাদের মিউট রেখে পড়াচ্ছি, কারণ অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করছেন। আনমিউট করে দিলে অনেক নয়েজ ক্রিয়েট হবে, এক একজন এক এক জায়গা থেকে এক এক কথা বলে উঠবে, তখন ক্লাস ভালোভাবে কন্ডাক্ট করা যায় না। বাট পেইড কোর্সে সেটা হয় না, সবাই আমার পরিচিত থাকে, সবাইকে ফিডব্যাক দিতে বলে ফিডব্যাক দেয়, প্রেজেন্টেশন দিতে বলে প্রেজেন্টেশন দেয়, তার প্রবলেম হলে সে কোশ্চেন করতে পারে। তো টু ওয়ে কমিউনিকেশন না হলে ভাষা শেখা যায়? এটা তো সায়েন্স না বা ম্যাথ না, যে আমি মনোযোগ দিয়ে দেখলাম শুনলাম হয়ে গেল। আপনাকে এখানে পারফর্ম করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। একটা ভাষা শিখতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট practice makes a man perfect. So without practicing, without speaking, how can you be able to expert and fluent in English within very short time? It is not possible. আমি যত ভালো টিচার হই, আপনি যত ভালো টিচারের কাছে ক্লাস করেন, হাজারটা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে আপনি কথা বের করেন, আপনার ব্রেইন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করেন। আপনাকে স্পিকিং করতে হবে, আপনাকে কথা বলতে হবে। আমার পেইড কোর্স ফ্রি কোর্সের পার্থক্য এটাই। সো এই যে ক্লাসগুলো নিচ্ছি, আপনারা, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করছি, আপনারা আপনার জায়গা থেকে করেন, দেখবেন এই ফ্রি ক্লাসগুলো থেকেও আপনি অনেক ভালো একটা ডেভেলপমেন্ট পাবেন। কারণ আমি সেইভাবেই একদম ল্যাঙ্গুয়েজের অরিজিন থেকে কথা বলার চেষ্টা করি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি শেখানোর চেষ্টা করি। আর আমার নতুন যে পেইড ব্যাচ সেটা হচ্ছে 80তম 79তম ব্যাচ এখন রানিং আছে। এটা শুরু হবে 7 তারিখ থেকে, আগামী 7 মার্চ থেকে শুরু হবে। এটাতে যদি কেউ ভর্তি হতে চান তারা হতে পারেন, যারা আগের ব্যাচগুলোতে ভর্তি হতে পারেননি তারা হতে পারবেন। কারণ ক্লাস হচ্ছে রাত 10টাতে থাকবে। যে কোনো বয়সের যে কেউ এটা করতে পারবেন, আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার। যদি কেউ মনে করেন যে এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি একটা প্রিমিয়াম কোর্স করতে চাই, আমি একটা গোছানো পদ্ধতিতে মেন্টরের অধীনে থেকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে চাই, আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, এবং যেটা বললাম একটা গোছানো পদ্ধতিতে আমি এগোতে চাই, তারা এটা করতে পারেন। কারণ ফ্রি ক্লাস তো আর সব দিন থাকবে না, এটা আমি একটা কোর্সের মতো করেই নিচ্ছি। বাট এই যে বললাম টু ওয়ে কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পিকিং প্র্যাকটিস সেশন, এগুলো আপনি কিভাবে এখান থেকে পাবেন? সো যদি মনে করেন আমি প্রফেশনাল হতে চাই, একদম এক্সপার্ট হতে চাই, তারা আসতে পারেন। এটা আপনার নতুন যে ব্যাচ শুরু হবে, আমি আবারও বলছি 7 মার্চ থেকে, ঠিক আছে? এটা 2000 টাকা কোর্স ফি, আমার এই অনলাইন কোর্সের কোর্স ফি। ইভেন এটা একবারেও না, আমি আপনারা 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, এই সুযোগটা আমি দিয়ে থাকি। এটা আমি আগেও বলেছি, আহ, কোনো জায়গায় কোনো কোর্স দেখবেন না 1000 টাকা অ্যাডভান্স নেয়, বাট আমি এটা করে থাকি। আপনারা এভাবেও ভেঙে ভেঙে টাকা দিয়ে ক্লাস করতে পারবেন, ঠিক আছে? 3 মাসের কোর্স, উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আমার মেইন ফোকাস থাকবে স্পোকেন ইংলিশ, অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিং, গ্রামার, এগুলো তো থাকবে। সো স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, সেভাবেই ডিজাইন করা হয়েছে। এবং একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব। পেইড কোর্সের প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এবং এই রাতেই ক্লাসগুলো হবে, রাত 10টায়, একদম নতুন যে ব্যাচ, রাত 10টা থেকে 11টা, 1 ঘন্টা ক্লাস টাইম। প্রত্যেকটা ক্লাস এইভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে নিয়ে থাকি। ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস, যারা ফ্রি ক্লাস করছেন আপনারাও রেকর্ড ক্লাস এবং পিডিএফ ফাইল পাবেন, যারা পেইড কোর্সে আসবেন তারাও প্রত্যেকটা প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন, যেগুলো সারা জীবন আপনার কাছে থাকবে। আপনি চর্চা করতে পারবেন, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে পারবেন। এবং পেইড কোর্সে টোটাল ক্লাস হচ্ছে 70টা। আমার এই ফ্রি কোর্সে আমি ক্লাস নিয়ে থাকি, টার্গেট থাকে 26টার মতো ক্লাস আছে এখানে, বাট লাস্ট পর্যন্ত যতজন থাকবে আর কি সেইভাবেই আর কি নিব। আর পেইড কোর্সে এটা 70টা ক্লাস, এবং এখানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস আপনারা পাবেন। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, 10টি ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর, 20টি ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, এবং
স্পিকিং অর্থাৎ প্রেজেন্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ নিউজ পেপার ট্রান্সলেশনের উপর, যেটা আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য অনেক টিচার ক্লাস করায়, অনেক স্টুডেন্ট কোর্স করে। তো আমি ক্লাস করালাম, আপনি শিখলেন, শিখে বসে থাকলেন হবে না, আপনাকে পারফর্ম করতে হবে, আপনাকে কথা বলতে হবে। এর জন্য আমি আপনাকে দিয়ে লাস্টের ক্লাসগুলোতে কনভারসেশন প্র্যাকটিস করাবো, স্পিকিং প্র্যাকটিস করাবো, সার্টেন টপিকের উপর, আইএলটিএস কিউ কার্ড টপিকের উপর স্পিকিং প্র্যাকটিস করাবো। ঠিক আছে? সো একদম ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে আপনারা এগোতে পারবেন। টেন্স, মডেল, সেমি মডেল, প্রত্যেকটা বিষয় সম্পর্কে ডিটেলস কনসেপ্ট দিব এবং অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। এরা 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। এখন ভর্তি চলছে নতুন ব্যাচে, যারা ভর্তি হতে চান একদম 7 তারিখ থেকে একদম শুরু থেকে আপনারা শিখতে পারবেন। এই দুইটা নাম্বার, যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও গুগল পে বা ফোন পে করে ক্লাস করতে পারবেন। আর আমার এই নাম্বারে আপনারা নক করতে পারেন যে কোনো প্রয়োজনে, যে কোনো কথা থাকলে। 01997356957, 09386899196। ঠিক আছে? যারা ভর্তি হতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের একটা আইডি কার্ড থাকবে, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। এছাড়া আমার লেখা বই আছে, এই বইটাও আপনারা নিতে পারেন। এই যে আজকে যা যা পড়ালাম, যা যা দেখালাম, এগুলো সবই একদম গোছানো পদ্ধতিতে আমার এই বইটার ভিতরে আছে, স্পিক ইংলিশ। এই বইটা প্র্যাকটিক্যাল প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া যেটা স্পোকেন ইংলিশের জন্য দরকার। এই দেখেন, চ্যাপ্টার 1, হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। এরপর এই বইটাতে প্রোনাউন্সিয়েশন, পার্টস অফ স্পিচ, এই যে কনজুগেশন অফ ভার্ব যেটা নিয়ে আজকে কথা বলছিলাম, টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার, হ্যাঁ, মডালের ডিটেলস ব্যবহার এই বইটাতে দেওয়া আছে। ঠিক আছে? এছাড়া যে গ্রামার গুলো দরকার ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে স্পিকিং রিলেটেড যে গ্রামার, প্যাসিভ ভয়েস, পজিটিভ ভার্ব, কন্ডিশনাল আর্টিকেল, এরপর 100+ মোস্ট ইফেক্টিভ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার এই বইটিতে আছে। এই বইটিতে 100+ স্পিকিং টপিক অ্যান্ড আইএলটিএস কিউ কার্ড টপিক অ্যান্সার সহ দেওয়া আছে। 100+ কনভারসেশন এই বইটিতে দেওয়া আছে। 10+ রিডিং স্টোরি দেওয়া আছে। আর রাইটিং এর পার্টগুলো তো আছেই, কিভাবে মেইল লিখবেন, লেটার লিখবেন, সিভি লিখবেন, কম্পোজিশন লিখবেন, কমপ্লিটিং স্টোরি লিখবেন। এটা জাস্ট একটা ফুল কোর্স অফ লার্নিং ইংলিশ। সো এটা অনেক বড় একটা বই, এটার প্রাইস 500 টাকা। এটা আপনারা যে কেউ অর্ডার করে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন। যাই হোক, এটা পরের কথা। যা যা দেখালাম, যা যা শেখালাম, আপনারা রেকর্ড ক্লাসটা দেখবেন, আমি পাঠিয়ে দিব। আর পিডিএফ ফাইলও দিয়ে দিব। ভার্বের ফর্ম যেগুলোর কথা বলছি, যে মোস্ট ইউজফুল 200 ভার্ব আছে, আমি দিয়ে দিব। আপনারা একটু প্র্যাকটিস করবেন। আগামীকালও সেম টাইম রাত 10টায় আপনারা সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।